সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। এখন আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামক স্টোরিটি নিয়ে আলোচনা করব। এর প্রত্যেকটি লাইন বাংলা মানে সহ ব্যাখ্যা বিশ্লেষণ করব। তার আগে আমরা লেখক সম্পর্কে কয়েকটি কথা দেখে নিই। তো দেখো, আর কে নারায়ণ, যার ফুল নেম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তার জন্ম তারিখ দেখে নাও। ডেট অফ বার্থ হচ্ছে অক্টোবর 10, 1906, 1906 সালের 10ই অক্টোবর। তিনি কোথায় জন্মেছিলেন? মাদ্রাজে, নাও ইন চেন্নাই, যেটাকে এখন বর্তমানে বলা হচ্ছে চেন্নাই। এবার দেখো প্লট, এই যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পের পটভূমি বা প্লট হচ্ছে দ্য ফিকশনাল টাউন অফ মালগুড়ি, অর্থাৎ মালগুড়ি নামক একটা কাল্পনিক শহর, যে শহরটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আর কে নারায়ণ তার গল্পে এই মালগুড়ি শহরটাকে প্লট হিসেবে ব্যবহার করেছেন। এবারে দেখে নাও পাবলিশড, এই গল্পটা পাবলিশড হয়েছিল 1947 সালে। এরপরে আরো অনেকবার কিন্তু অনেক গ্রন্থে এটা স্থান পেয়েছে এবং প্রকাশিত হয়েছে। এবারে দেখে নাও অ্যাজ অ্যান অথর, একজন অথর হিসেবে আর কে নারায়ণ সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। তিনি হচ্ছেন ইন্ডিয়ান বাট রোট ইন ইংলিশ, তিনি ভারতীয় কিন্তু ইংরেজিতে লিখছেন। তাহলে ফার্স্ট ওয়ার্ক হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ড, এটা হচ্ছে তার প্রথম সাহিত্যকর্ম, যেটা প্রকাশিত হয়েছিল 1935-এ। এবারে আরেকটা জিনিস দেখে নিই, এই যে মালগুড়ি ডেজ, এই মালগুড়ি ডেজ হচ্ছে আর কে নারায়ণের একটা বিখ্যাত গল্প সংকলন গ্রন্থ। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গল্প আছে এবং এই সমস্ত গল্পগুলোর পটভূমি হচ্ছে মালগুড়ি নামক একটা কাল্পনিক শহর, যেটা আগে বলা হলো। এবারে আমরা এই গল্পটিকে লাইন বাই লাইন পড়তে শুরু করব, তার ব্যাখ্যা বিশ্লেষণ করব, প্রত্যেকটা লাইনের মানে জানার চেষ্টা করব, আর বিস্তারিত আরো যে সমস্ত তথ্যগুলো থাকলো সেগুলো যখন আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেখানে সেই আলোচনাগুলো হয়ে যাবে। তো এইবার আমরা গল্পটিকে লাইন বাই লাইন পড়তে শুরু করব। তো লাইন বাই লাইন পড়ার আগে তোমরা এর শিরোনামটি একবার দেখে নাও। এখানে বলছে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যার বাংলা করলে হয়ে যায় একটা জ্যোতিষীর দিন। তাহলে একজন জ্যোতিষী একটা দিনে কি ঘটনা ঘটিয়েছিল বা কি করেছিল সেই নিয়ে কিন্তু এই গল্পে আমাদের আলোচনা হবে। তো প্রথমে দেখো, পাংচুয়ালি অর্থাৎ প্রতিদিনের মতো অ্যাট মিড ডে, দুপুর বেলায়, হি ওপেন্ড, তিনি খুললেন, হিজ ব্যাগ, তার ব্যাগটিকে, অ্যান্ড স্প্রেড আউট, এবং বের করলেন মানে বের করে করে রাখলেন, হিজ প্রফেশনাল, তার পেশাগত, ইকুইপমেন্টস, ইকুইপমেন্টস মানে হচ্ছে যন্ত্রপাতিগুলো। তাহলে একসঙ্গে বলতে গেলে প্রতিদিনের মতোই দুপুরবেলায় এসে তিনি অর্থাৎ সেই জ্যোতিষী তার ব্যাগটিকে খুলে তার পেশাদারি যন্ত্রপাতিগুলো অর্থাৎ প্রফেশনাল ইকুইপমেন্টস গুলো বের করে করে রাখলেন। হুইচ কনসিস্টেড অফ, যেগুলো গঠিত হয়েছিল, অর্থাৎ তার যে পেশাদারি যন্ত্রপাতি তার মধ্যে কি কি ছিল সেটা আবার বলা হচ্ছে। তার মধ্যে কি কি ছিল? a dozen কাউরি, তার মধ্যে ছিল 1 ডজন কাউরি। কাউরি মানে হচ্ছে কড়ি, কাউরি সেলস অর্থাৎ কড়ি যেগুলোকে বলি, যেগুলো আমরা অনেক সময় খেলা করি যেগুলো নিয়ে। তারপরে হচ্ছে a square piece of cloth, একটা চারকোনা কাপড়ের টুকরো, উইথ, তাতে রয়েছে কি রয়েছে? অবস্কিওর মানে অস্পষ্ট, মিস্টিক চার্টস অন ইট, এবং এই কাপড়ের উপরে রয়েছে অবস্কিওর মানে অস্পষ্ট, মিস্টিক মানে রহস্যময়, চার্ট মানে তালিকা। তাহলে সেই চারকোনা কাপড়ের উপরে অস্পষ্ট কিছু রহস্যময় চার্ট রয়েছে। এখানে অবস্কিওর মানে যে অস্পষ্টর কথা বলা হচ্ছে সেটা কিন্তু চোখে দেখতে অস্পষ্ট এমন নয়, অর্থাৎ দেখা যাচ্ছে কিন্তু তাতে কি লেখা আছে তার অর্থটা বোঝা যাচ্ছে না, এরকম বোঝানো হয়েছে। অর্থাৎ একজন জ্যোতিষী এসেছেন, একটা চারকোনা কাপড়ের টুকরো তিনি সেখানে পাচ্ছেন, তাতে কিছু আঁকা টাকা রয়েছে, কিছু চার্ট রয়েছে, সেটার কি অর্থ সেটা আমাদের কাছে অজানা, তাই সেটাকে বলা হচ্ছে অবস্কিওর, এবং সেটা মিস্টিক, মিস্টিক মানে রহস্যময়। তারপরে দেখো এ নোটবুক, একটা নোটবুক, নোটবুক মানে একটা খাতার মতো, অ্যান্ড এ বান্ডিল অফ পালমিরা রাইটিং, এবং তার সঙ্গে রয়েছে এক বান্ডিল পালমিরা রাইটিং। পালমিরা মানে হচ্ছে তালপাতায় লেখা, অর্থাৎ আগেকার যুগে তালপাতাতে কিছু লেখাটাকে রাখা হতো, সেই ধরনের জিনিস, অর্থাৎ তালপাতার মতো কোনো পাতাতে কিছু লিপি রয়েছে, কিছু লেখা রয়েছে, অর্থাৎ এগুলো ওই জ্যোতিষবিদ্যা সংক্রান্ত বা ভাগ্যলিপি সংক্রান্ত কিছু লেখালেখি, সেগুলোকে বলছে পালমিরা রাইটিং। হিজ ফোরহেড, তার কপালটা, ওয়াজ রেসপ্লিন্ডেন্ট, তার কপালটা চকচক করছিল, রেসপ্লিন্ডেন্ট মানে চকচক করে ওঠা, কিসে চকচক করছিল? উইথ স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছায়ে, অ্যান্ড ভার্মিলন এবং সিঁদুরে। অর্থাৎ ওই যে জ্যোতিষী, সেই জ্যোতিষীর কপালে ছিল পবিত্র ছাই এবং সিঁদুর, এবং তাতে তার কপালটা কি করছিল? রেসপ্লিন্ডেন্ট করছিল, অর্থাৎ চকচক করে উঠেছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড, এবং তার চোখগুলো যেন ঝলক দিচ্ছিল, চোখগুলো যেন একদম জলজল করে উঠেছিল। কিসে সেটা হয়েছিল? উইথ এ শার্প
একটা তীক্ষ্ণ বা একটা তীব্র ধরনের অ্যাবনর্মাল গ্লিম, তাতে একটা ছিল একটা তীব্র ধরনের একটা অস্বাভাবিক জ্যোতি। গ্লিম মানে জ্যোতি বা দীপ্তি, তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক দীপ্তি ছিল। হুইচ ওয়াজ রিয়ালি অ্যান আউটকাম, এবং যে দীপ্তিটা ছিল আসলে একটা আউটকাম মানে ফলাফল। কিসের ফলাফল? হবে কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, অর্থাৎ অনবরত খরিদ্দার খোঁজার ফল। অর্থাৎ একজন জ্যোতিষী, তিনি জ্যোতিষশাস্ত্র নিয়ে বসে আছেন এক জায়গায়, তিনি অনবরত তার কাস্টমারদের খুঁজছেন, অর্থাৎ কে তার কাছে আসবে, এরকম ভাবে কাস্টমার খুঁজতে খুঁজতে তার চোখে যেন একটা অ্যাবনর্মাল গ্লিম মানে একটা অস্বাভাবিক একটা জ্যোতি বা দ্যুতি কিন্তু সৃষ্টি হয়েছে। বাট হুইচ ইজ, কিন্তু যে জিনিসটাকে হিজ সিম্পল ক্লায়েন্টস, তার নিরীহ বা সাধারণ যে সমস্ত কাস্টমার রয়েছে, তারা ক্লায়েন্টস মানে কাস্টমার বা খরিদ্দার, এখানে তার খরিদ্দার বলতে বোঝানো হয়েছে যারা তার কাছে পরিষেবার জন্য আসে তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে তার সিম্পল ক্লায়েন্টসরা, তার সহজ সরল খরিদ্দারেরা টুক টু বি প্রফেটিক লাইট, সেটাকে একটা প্রফেটিক লাইট বলেই কিন্তু গ্রহণ করছে। প্রফেটিক মানে ভবিষ্যৎ সংক্রান্ত, এখানে দৈব বলতে পারো তোমরা। তাহলে ওই সন্ন্যাসীর চোখে যে একটা উজ্জ্বল অস্বাভাবিক দ্যুতি রয়েছে, সেটাকে তার নিরীহ ভক্তরা বা তার নিরীহ যে সমস্ত কাস্টমার রয়েছে, তারা সেটাকে একটা দৈব দ্যুতি বা দৈব আলো বলে মনে করছে। অ্যান্ড ফেল্ট কমফর্টেড, এবং তারা তাতে বেশ আশ্বস্ত বোধ করছে, একটা কমফর্ট বা স্বচ্ছন্দ বোধ করছে। তারপরে দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, তার চোখের যে পাওয়ার, তার চোখের যে ক্ষমতা, সেটাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। দ্য পাওয়ার মানে ক্ষমতা, অফ হিজ আইজ তার চোখের, ওয়াজ কনসিডারেবলি মানে উল্লেখযোগ্যভাবে, এনহ্যান্সড মানে বৃদ্ধি পেয়েছিল। কিভাবে বৃদ্ধি পেয়েছিল? বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের কারণে। চোখগুলো এমন জায়গায় বা এমন ভাবে অবস্থিত ছিল যার জন্য সেইগুলোর যে পাওয়ার বা ক্ষমতা সেগুলো বেড়ে গিয়েছিল। সেটা কোথায় ছিল? প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, অর্থাৎ চোখগুলো অবস্থিত ছিল যেন তার ওই পেন্ট করা ফোরহেডের মধ্যে, অর্থাৎ তার কপাল বা ফোরহেডটা ছিল পেন্ট করা, রং করা। কি দিয়ে রং করা ছিল? ভার্মিলন অর্থাৎ সিঁদুর দিয়ে, এবং স্যাক্রেড অ্যাশ এবং পবিত্র ছাই দিয়ে। তাহলে ছাই এবং সিঁদুর দিয়ে রং করা কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, এবং কালো গোফ, ডার্ক মানে কালো হবে এখানে, হুইস্কার্স মানে গোফ, হুইচ স্ট্রিমড ডাউন, যেটা নেমে গেছে, হিজ চিক্স তার গালে, অর্থাৎ তার গালের উপরে নেমে পড়েছে এমন কালো মানে কালো ঠোঁট, এবং উপরে কপাল, যে কপালটা ছাই এবং সিঁদুর দিয়ে পেন্ট করা, তার মাঝে যেন চোখগুলো অবস্থিত। এবং তার ফলে কি হয়েছে? ইভেন অ্যান হাফ উইটস আইজ, হাফ উইটস আইজ বলতে এখানে বোঝানো হয়েছে একজন আধপাগলা মানুষের চোখ, অর্থাৎ যিনি একজন হাবাগোবা মানুষ বা নির্বোধ মানুষ, তাকে বলা হয় হাফ উইটস। তো সেই একজন সহজ সরল বা হাবাগোবা মানুষের চোখ উড স্পার্কেল ইন সাচ সেটিং, এরকম একটা সেটিং দেখে তার চোখগুলো যেন ঝলসে যাচ্ছে। অর্থাৎ এই যে সাধু সন্ন্যাসীর যে বেশভূষা, তার পারিপার্শ্বিক অবস্থা, যা কিছুর কথা বলা হলো, এইগুলো যেন একজন যিনি হাফ উইস্ট, একজন হাবাগোবা মানুষ বা একজন আধপাগলা মানুষ, তার চোখগুলো যেন এতে একদম ঝলসে যাচ্ছে। তারপর দেখো রয়েছে টু ক্রাউন দ্য এফেক্ট, এই ফলাফলটাকে আরো বাড়িয়ে তোলার জন্য, অর্থাৎ তিনি যে একজন সাধু, তার হাবভাবটা, অর্থাৎ তার একজন গুরু গাম্ভীর্য ভাব, এটাকে বাড়িয়ে তোলার জন্য কি হয়েছিল? হি হি উন্ড অ্যাজ স্যাফরন, তিনি একটা স্যাফরন কালারের একটা টারবান মানে পাগড়িকে উন্ড করেছিলেন, অর্থাৎ জড়িয়ে নিয়েছিলেন। কোথায় জড়িয়ে নিয়েছিলেন? অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায়। তাহলে স্যাফরন কালারের বা গেরুয়া কালারের একটা টারবান বা পাগড়িকে ওই জ্যোতিষী তার মাথায় জড়িয়ে নিয়েছিলেন। কেন জড়িয়ে নিয়েছিলেন? টু ক্রাউন দ্য এফেক্ট, তার এই ফলাফলটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য, অর্থাৎ তার প্রভাবটাকে আরো বেশি করে বাড়িয়ে নেওয়ার জন্য। দিস কালার স্কিম নেভার ফেল্ড, অর্থাৎ তার এই যে কালার স্কিম, অর্থাৎ কপালে রয়েছে পবিত্র ছাই, তারপরে রয়েছে সিঁদুর, তারপরে কালো গোফ, মাঝখানে জলজলে চোখ, তারপরে মাথায় পাগড়ি, যেটার রং হচ্ছে স্যাফরন কালারের বা গেরুয়া কালারের। আর এই যে একটা রঙের যে কম্বিনেশন, এই যে কালার স্কিম, এটা কখনোই ব্যর্থ হয়নি। অর্থাৎ তিনি যে উদ্দেশ্যে এইগুলো করেছিলেন, যে তিনি একজন একজন খুব ভালো মাপের জ্যোতিষ, এটা যে তিনি বোঝাতে চেয়েছিলেন মানুষকে, তো সেটা বোঝাতে তিনি সমর্থ
হয়েছিলেন। তারপর দেখো আমরা আবার এগিয়ে যাব। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড, লোকেরা আকর্ষিত হয়েছিল টু হিম, তার প্রতি, লোকেরা তার প্রতি আকর্ষিত হয়েছিল। যেমন ভাবে বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, যেমন ভাবে মৌমাছিগুলো কসমসের প্রতি আকর্ষিত হয়, আর ডালিয়া স্টকস অথবা ডালিয়ার বৃন্ত বা বোটার প্রতি, মানে ডালিয়া ফুলের বৃন্ত, মানে ডালিয়া ফুল বললেই হবে এখানে, এবং কসমস, এই দুটো ফুলের প্রতি মৌমাছিরা যেমন ভাবে আকৃষ্ট হয়, ওই সাধুর প্রতিও কিন্তু মানুষেরা আকৃষ্ট হয়েছিলেন। হি স্যাট, তিনি বসতেন, আন্ডার দ্য বা অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা ছড়িয়ে পড়া তেঁতুল গাছের ডালের নিচে, অর্থাৎ একটা বড় তেঁতুল গাছ যার ডালপালাগুলো চারিদিকে ছড়িয়ে গেছে, সেই রকম একটা ডালের নিচে এসে কিন্তু তিনি বসতেন। হুইচ ফ্ল্যাঙ্কড এ পার্ক রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, অর্থাৎ যে তেঁতুল গাছটা যে জায়গায় ছিল, সেই তেঁতুল গাছের দুই পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছিল কোথায়, টাউন হলের দিকে, অর্থাৎ টাউন হল যাওয়ার রাস্তায় কিন্তু সেই তেঁতুল গাছটা অবস্থিত ছিল, আর সেই তেঁতুল গাছের ডালগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর সেখানেই সেই জ্যোতিষী এসে বসতেন। এটা হচ্ছে রিমার্কেবল প্লেস, এই জায়গাটা ছিল উল্লেখযোগ্য। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, প্লেস মানে স্থান। এটা ছিল একটা উল্লেখযোগ্য স্থান ইন মেনি ওয়েজ, অনেক দিক দিয়ে, অর্থাৎ একটা মাত্র কারণে এই জায়গাটা উল্লেখযোগ্য ছিল না, এই জায়গাটা উল্লেখযোগ্য হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। কি কারণ সেগুলো এবার দেখে নিই আমরা একে একে। সার্জিং ক্রাউড, একটা ক্রমবর্ধমান ভিড়, মানে একটা প্রচন্ড ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এই সংকীর্ণ রাস্তা দিয়ে যাওয়া আসা করতো, মানে সবসময় এই সংকীর্ণ রাস্তা দিয়ে একটা বিশাল ভিড় যাওয়া আসা করতো, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। তাহলে এই জায়গাটা বিভিন্ন কারণে উল্লেখযোগ্য ছিল, তার মধ্যে একটা কারণ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষেরা সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো, সকাল থেকে রাত্রি পর্যন্ত লোকেরা যাওয়া আসা করতো। তারপরে কি হতো দেখো, ভ্যারাইটি অফ ট্রেডার্স, অনেক রকমের ব্যবসায়ী, ভ্যারাইটি অফ মানে অনেক রকমের, ট্রেডার্স মানে ব্যবসায়ী, তাহলে ভ্যারাইটি অফ ট্রেডার্স অনেক রকমের ব্যবসায়ী, অ্যান্ড অকুপেশনস এবং বিভিন্ন রকমের অকুপেশন, অকুপেশন মানে কাজ বা পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তার ধারে চলতো। তাহলে এখানে বিভিন্ন রকমের ব্যবসায়িকরা মানে ট্রেডার্সরা এসে তাদের ট্রেড করতো বা ব্যবসা করতো, এবং এখানে অনেক রকমের অকুপেশন মানে পেশার কাজ চলতো। যেমন কি কি তার মধ্যে রয়েছে দেখো, মেডিসিন সেলার অর্থাৎ ওষুধ বিক্রেতা, এই রাস্তায় ওষুধ বিক্রেতাদের দেখা যেত। আর কি ছিল, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, অর্থাৎ চুরি করা মালপত্রের বিক্রেতা, অর্থাৎ চোরাই মাল যেগুলো সেগুলো এসে এখানে বিক্রি করা হতো। অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক মানে হচ্ছে ফেলে দেওয়া বা বাদ দেওয়া জিনিস, তাহলে চুরি করা এবং ফেলে দেওয়া জিনিসপত্র এনেও কিন্তু এখানে বিক্রি করতো অনেকে। আর কি ছিল, ম্যাজিশিয়ানস, এখানে জাদুকরেরা তাদের জাদু দেখাতো। অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি, অ্যান্ড অকশনার অফ চিপ ক্লথ, চিপ মানে সস্তা, ক্লথ মানে কাপড়, আর অকশনার মানে হচ্ছে নিলামকারী, একসঙ্গে বলতে গেলে সস্তা কাপড়ের একজন নিলামকারী, অর্থাৎ একজন চিৎকার করে করে নিলাম করে করে সস্তা কাপড় বিক্রি করত। হু ক্রিয়েটেড এনাফ ডিন, যে যথেষ্ট হইচই তৈরি করতো, ডিন মানে হচ্ছে হইচই। তাহলে ওই যে অকশনার মানে যে নিলামকারী যিনি ছিলেন, যিনি বিক্রি করতেন সস্তা কাপড়, তিনি অনেকটা দিন মানে অনেকটা হইচই তৈরি করেছিলেন, অল ডে, সারাদিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরকে অ্যাট্রাক্ট করার জন্য, মানে তিনি এমন ভাবে চিৎকার চেঁচামেচি করতেন তার সস্তা কাপড় নিয়ে এসে, যেন তিনি তার মানে সমস্ত শহরটাকে তিনি অ্যাট্রাক্ট করে নিতেন, আকর্ষণ করে নিতেন। তারপর দেখা রয়েছে তারপরে নেক্সট টু হিম, ঠিক তার পাশে, অর্থাৎ ওই যে অকশনার বা সস্তা কাপড় বিক্রেতা যিনি আছেন ঠিক তার পরে, ইন ভোসিফেরাসনেস, ভোসিফেরাসনেস মানে বিভিন্ন রকমের শব্দ করতে করতে, এটা সশব্দে, কেম আসতো এ ভেন্ডার, একজন ভেন্ডার, ভেন্ডার মানে হচ্ছে হকার বা বিক্রেতা, অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, ফ্রাইড মানে ভাজা, গ্রাউন্ড নাটস মানে হচ্ছে বাদাম, অর্থাৎ ওই কাপড় বিক্রেতা যে অত্যন্ত জোরে জোরে চিৎকার করে করে কাপড়গুলো বিক্রি করতো, তার ঠিক পাশেই বিভিন্ন রকমের শব্দ করতে করতে, বিভিন্ন রকমের চিৎকার করতে করতে একজন বাদাম বিক্রেতা আসতো। হু গেভ হিজ ওয়ার, যে অর্থাৎ সেই বাদাম বিক্রেতা গেভ দিত, হিজ ওয়ার, ওয়ার মানে হচ্ছে ব্যবসার মাল, অর্থাৎ পসরা যেটাকে বলি, বা তার মালপত্র বা জিনিসপত্র যেগুলো সে বেচতো এখানে বাদামগুলো,
তাহলে যে তার জিনিসগুলোকে দিত ফ্যান্সি নেম ইচ ডে, প্রতিদিন একটা একটা আলাদা আলাদা বা সুন্দর সুন্দর নাম। তাহলে সে বিক্রি করতো ভাজা বাদাম এবং প্রতিদিন সেগুলোকে আলাদা আলাদা নাম দিত। সে কি বলতো? সে বলতো কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, অর্থাৎ একদিন হয়তো তিনি সেই বাদামগুলোকে বলতেন বোম্বাই আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট, এবং পরের দিন দিল্লি আমন্ড, অর্থাৎ দিল্লির আমন্ড। তাহলে প্রথম দিন বলতেন হয়তো বোম্বাই আইসক্রিম, পরের দিন তিনি তার ওই বাদামগুলোকে নাম দিতেন দিল্লি আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিন হয়তো বলতেন রাজাজ ডেলিকেসি। রাজাজ মানে রাজার, ডেলিকেসি মানে সুস্বাদু খাবার, অর্থাৎ রাজভোগ, রাজার ভোগ বা রাজার সুস্বাদু খাবার, এরকম বলতেন। অ্যান্ড সো অন, এবং এইরকম, অ্যান্ড সো ফোর্থ, এবং আরো অনেক দিন, অর্থাৎ এরকম ভাবে সামনের দিনগুলোতে তিনি এই আলাদা আলাদা নাম দিয়ে যেতেন। অ্যান্ড পিপুল ফ্লক টু হিম, এবং লোকেরা তার কাছে দলে দলে আসতো। ফ্লক টু হিম মানে তার কাছে দলে দলে আসতো, তার কাছে ঝাঁকে ঝাঁকে আসতো। A considerable portion of this crowd, এই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ, কনসিডারেবল মানে উল্লেখযোগ্য, পোর্শন মানে অংশ, অফ দিস ক্রাউড মানে এই ভিড়ের, অর্থাৎ বাদাম বিক্রেতার সামনে যে ভিড় থাকতো সেই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারের সামনেও গিয়েও কিন্তু অলসভাবে সময় কাটাতো। ড্যালিড মানে হচ্ছে অলসভাবে সময় কাটানো, আর বিফোর মানে হচ্ছে সামনে, দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, অর্থাৎ জ্যোতিষীর সামনে গিয়ে এই ভিড়ের কিছুটা অংশ অলসভাবে সময় কাটাতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার তার ব্যবসা পরিচালনা করতেন। ট্রানজাক্টেড মানে এখানে হবে পরিচালনা করা, সম্পন্ন করা। তাহলে অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটাকে চালাতেন বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা জ্বলন্ত বাতির আলোয়। লাইট মানে আলো, ফ্লেয়ার মানে হচ্ছে বাতি। তাহলে একটা জ্বলন্ত বাতির আলোয় এই অ্যাস্ট্রোলজার ব্যবসা চালাতো। হুইচ, যেটি, অর্থাৎ সেই আলোটি কি হতো? ক্র্যাকেলড, অর্থাৎ চরচর করে শব্দ করতো। অ্যান্ড স্মোকড আপ, এবং ধোঁয়াগুলো যার উপর দিকে যেত। অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ, ওই বাদামের স্তূপ থেকে নিয়ার বাই, কাছাকাছি, অর্থাৎ কাছাকাছি বাদাম বিক্রেতা বাদামগুলোকে স্তূপক মানে স্তূপের আকারে রেখে সেখানে একটা আলো জেলে, একটা বাতি জেলে বাদামগুলো বিক্রি করতো। সেই বাতিটার ধোঁয়াটা উপরের দিকে যেত, তো তার আলোতে কিন্তু অ্যাস্ট্রোলজার অর্থাৎ আমাদের জ্যোতিষী কি করতো? তার ব্যবসাটা চালাতো, অর্থাৎ তার নিজস্ব কোনো আলো কিন্তু ছিল না। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, ওই জায়গাটার অর্ধেক মুগ্ধতা। তাহলে দেখো, হাফ মানে অর্ধেক, দ্য এনচ্যান্টমেন্ট, এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে মুগ্ধতা, অফ দ্য প্লেস ওই জায়গার, অর্থাৎ যে জায়গায় আমাদের ওই অ্যাস্ট্রোলজার বা আমাদের ওই জ্যোতিষী ব্যবসা করত, তার মুগ্ধতা, অর্থাৎ সেই জায়গার অর্ধেক মুগ্ধতা ওয়াজ ছিল ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই ঘটনাটার জন্য বা বিষয়টার জন্য যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইট, এখানে মিউনিসিপ্যাল লাইটের বা পৌরসভার আলোর কোনো ব্যবস্থা ছিল না। মিউনিসিপ্যাল বা পৌরসভা থেকে সেখানে কোনো আলোর ব্যবস্থা করা হয়েছিল না, এবং এই জন্যই কিন্তু ওই জায়গাটার অর্ধেক এনচ্যান্টমেন্ট বা অর্ধেক মুগ্ধতা কিন্তু ছিল। তারপরে কি হয়েছে দেখো, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য সফট লাইটস, ওই জায়গাটা আলোকিত হতো দোকানের আলোর দ্বারা। দ্য প্লেস ওয়াজ লিট আপ মানে জায়গাটা আলোকিত হয়েছিল কিসের দ্বারা? বাই সফট লাইটস, দোকানের আলোর দ্বারা। ওয়ান আর টু হ্যাড, এক দুজনের কাছে ছিল। ওয়ান আর টু বলতে একজন বা দুজন ব্যবসায়ীর কথা এখানে বোঝানো হয়েছে, যারা এখানে ব্যবসা করতো। তা সেই একজন বা দুজনের কাছে ছিল কি? ছিল হিসিং গ্যাস লাইটস। হিসিং মানে হচ্ছে হিস হিস শব্দ করা, মানে সাপ যেমন শব্দ করে সেই শব্দ করা। গ্যাস লাইট মানে হচ্ছে গ্যাসের আলো, গ্যাস জ্বালালে যে শব্দটা হয় সেটাকে বলা হচ্ছে এখানে একসঙ্গে হিসিং। আর হিসিং গ্যাস লাইট মানে বলা হচ্ছে ওই শব্দ করা গ্যাসের আলো। তাহলে কারো কারো কাছে থাকতো হিসিং গ্যাস লাইটস, অবশ্য আমাদের জ্যোতিষের কাছে কিছুই থাকতো না, তিনি পরের আলোয় আলোকিত হতেন, মানে ব্যবসাটা চালাতেন। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, কারো কারো কাছে আবার ছিল ন্যাকেড ফ্লেয়ার। ফ্লেয়ার মানে হচ্ছে বাতি, আর ন্যাকেড ফ্লেয়ার মানে হচ্ছে মশাল, অর্থাৎ একটা লাঠির ডগায় কিছু চর্বি দিয়ে ভেজানো বা তেল দিয়ে ভেজানো ন্যাকড়া জড়িয়ে দেওয়া হয় এবং সেটা জ্বালিয়ে দেওয়া হয়, সেটা জ্বলতে থাকে, সেটাকে বলা হচ্ছে ন্যাকেড ফ্লেয়ার। তাহলে কোনো কোনো ব্যবসায়ীর কাছে থাকতো ন্যাকেড ফ্লেয়ার অর্থাৎ মশাল, যেটাকে বলা হয় সেই মশাল। স্টাক অন পোলস,
যেগুলো পোলে গাঁথা থাকতো বা পোলে বাঁধা থাকতো বা আটকে দেওয়া থাকতো। তাহলে সেই মশালগুলো পোলে বাঁধা থাকতো, সেই দিয়ে কেউ কেউ ব্যবসা করতো। সাম ওয়ার লিট আপ বাই, এবং কারো কারো দোকান আলোকিত হতো বাই দ্বারা, কিসের দ্বারা? ওল্ড সাইকেল ল্যাম্পস, পুরোনো সাইকেলের ল্যাম্পের দ্বারা। পুরোনো সাইকেলের যে ল্যাম্প, সেই ল্যাম্পের দ্বারা কারো কারো দোকান আলোকিত হতো। অ্যান্ড ওয়ান আর টু, এবং একজন বা দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজার্স এর মতো, ম্যানেজড, তারা ম্যানেজ করে নিত, মানে কাজটাকে চালিয়ে নিত, উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো আলো ছাড়া। তাহলে অ্যাস্ট্রোলজারের মতো যে সমস্ত ব্যক্তিরা ছিল, তারা তাদের নিজস্ব আলো ছাড়া পরের আলো বা পাশের দোকানের আলো দিয়ে কিন্তু তাদের কাজটা চালিয়ে নিত। এটা যে বিউইল্ডারিং ক্রিস ক্রস, এটা ছিল একটা বিভ্রান্তিকর, ইট ওয়াজ মানে এটা ছিল একটি বিউইল্ডারিং মানে বিভ্রান্তিকর, ক্রিস ক্রস, ক্রিস ক্রস মানে আঁকাবাঁকা, অফ লাইট আলো, একটা বিভ্রান্তিকর আঁকাবাঁকা লাইট রেজ আলোক, আলোক রশ্মি। অর্থাৎ ওই জায়গাটায় বিভ্রান্তিকর ভাবে আঁকা বাঁকা লাইট এসে পড়তো, অর্থাৎ এই দোকান থেকে হয়তো একটু আলো মানে একটু আলো এসে পড়তো, আবার হয়তো পাশের দোকান থেকে হয়তো আরো একটু আলো এসে পড়তো। এবার দেখো, অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং চলমান ছায়াগুলো, অর্থাৎ পাশের দোকান থেকে আলো এসে পড়তো এবং তখন ওই আলোর সামনে দিয়ে যখন লোকজনগুলো যাওয়া আসা করতো, তখন তাদের চলমান ছায়াগুলো কিন্তু সেখানে এসে পড়তো। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এই আলোটা বা এই জিনিসটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে বেশ ভালো স্যুট করেছিল, অর্থাৎ ভালো মানিয়েছিল। ফর, কারণ, দ্য সিম্পল রিজন দ্যাট, তার কারণ হলো খুব সহজ, যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, অর্থাৎ তার একটুও ইচ্ছা ছিল না একজন অ্যাস্ট্রোলজার হওয়ার, একজন জ্যোতিষী হওয়ার সামান্যতম ইচ্ছাও তার ছিল না, হোয়েন হি বিগ্যান লাইফ, যখন তিনি জীবনটাকে শুরু করেছিলেন। অ্যান্ড হি নিউ নো মোর, এবং তিনি জানতেন না বেশি কিছু, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছিল, টু আদার্স, অন্যের সঙ্গে, অর্থাৎ অন্য মানুষের সঙ্গে যে কি ঘটনা ঘটতে চলেছিল সেটা তিনি একটু জানতেন না। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, অর্থাৎ তার সঙ্গে 1 মিনিট পরে কি ঘটনা ঘটতে চলেছে তার থেকেও, অর্থাৎ 1 মিনিট পরে তার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে সেটা যেমন তিনি জানতেন না, একই রকম ভাবে অন্য মানুষের সঙ্গে কি ঘটতে চলেছে সেটাও তিনি জানতেন না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, তিনি তারাদের কাছে ততটাই ছিলেন অপরিচিত, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, ঠিক যেমন ছিল তার নিরীহ কাস্টমারেরা বা খরিদ্দারেরা। তাহলে তার নিরীহ কাস্টমারেরা যেমন তারা সম্পর্কে অর্থাৎ অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু জানতো না, মানে ওই যে জ্যোতির্বিদ্যা যেটাকে বলা হয়েছে জ্যোতিষবিদ্যা, তো জ্যোতিষবিদ্যা সম্পর্কে তার কাস্টমাররা যেমন কিছু জানতো না, তিনিও জানতেন না। ইয়েট, তা সত্ত্বেও, হি সেড থিংস হুইচ প্লিজড, তা সত্ত্বেও তিনি অনেক কিছুই বলতেন, হুইচ প্লিজড, যেটা সন্তুষ্ট করত, অ্যান্ড অ্যাস্ট্রোনিস্ট, এবং অবাক করত, এভরিওয়ান, প্রত্যেককে। তাহলে তিনি জানতেন না জ্যোতিষবিদ্যার কিছু, তা সত্ত্বেও তিনি এমন কিছু বলতেন বা এমন করে কথা বলতেন যাতে প্রত্যেকে কি হতো, প্লিজড হতো, অর্থাৎ সন্তুষ্ট হতো, অ্যান্ড অ্যাস্ট্রোনিস্ট হতো এবং অবাক হতো। দ্যাট ওয়াজ, এবং সেটা কিভাবে হয়েছিল, দ্যাট ওয়াজ, ওটা ছিল মোর এ ম্যাটার অফ স্টাডি, ওটা ছিল স্টাডি করার একটা বিষয়, অর্থাৎ তিনি স্টাডি করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন বা ওই নিয়ে পড়াশোনা করেছিলেন, তাই তিনি এটা পারতেন। আর কি করতেন, প্র্যাকটিস, এটা ছিল তার একটা প্র্যাকটিস, অভ্যাস। অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এবং একটা ধূর্ত অনুমান, একটা চালাকির সঙ্গে একটা অনুমান বা চতুর অনুমান। তাহলে শ্রিউড গেস ওয়ার্ক অর্থাৎ চতুর অনুমান, প্র্যাকটিস মানে অনুশীলন বা অভ্যাস, আর স্টাডি এবং স্টাডি করা বা পড়াশোনা করা বা পর্যবেক্ষণ করা, এই কারণগুলোর জন্য কিন্তু তিনি অনেক কিছুই বলতে পারতেন, এবং যেগুলোতে লোকেরা কি হতো, একদিকে যেমন প্লিজড হতো, সন্তুষ্ট হতে, অন্যদিকে তারা কি হতো, অ্যাস্ট্রোনিস্ট হয়ে যেত, অর্থাৎ অবাক হয়ে যেত। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, অল দ্য সেম একই রকম ভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, এটা ছিল একটা সৎ ব্যক্তির পরিশ্রমের মতো, অ্যাজ অ্যানি আদার, অন্য যে কোনো, অর্থাৎ অন্য যে কোনো একটা সৎ মানুষের পরিশ্রমের মতোই তার এই কাজটাও ছিল সেরকম পরিশ্রম সাধ্য। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজ হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে,
অর্থাৎ দিনের শেষে তিনি যে মজুরিটা বা টাকাটা বাড়ি নিয়ে যেতেন, সেই টাকাটার তিনি যোগ্য ছিলেন, অর্থাৎ সেটা তিনি ডিজার্ভ করতেন। কারণ একজন অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ যেভাবে পরিশ্রম করে রোজগার করে, তিনিও কিন্তু সেই পরিশ্রমটা দিতেন। সেই জন্য যে টাকাটা তিনি রোজগার করতেন সেটা তিনি ডিজার্ভ করতেন, সেটাতে তার দাবি ছিল বা সেটাতে তার অধিকার ছিল। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, তিনি তার গ্রাম ছেড়ে এসেছিলেন উইদাউট অ্যানি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোন রকমের পূর্ব চিন্তা ভাবনা বা পরিকল্পনা ছাড়াই। হি হ্যাড লেফট মানে তিনি ছেড়ে এসেছিলেন, হিজ ভিলেজ তার গ্রামটাকে, উইদাউট মানে ছাড়া, অ্যানি মানে কোন রকমের, প্রিভিয়াস মানে পূর্ব বা আগেকার, থট মানে চিন্তাধারা বা ভাবনা, আর প্ল্যান মানে পরিকল্পনা। একসঙ্গে বলতে গেলে কোন রকমের পূর্ব ভাবনা চিন্তা বা পরিকল্পনা ছাড়াই কিন্তু তিনি গ্রাম ছেড়ে চলে এসেছিলেন। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি সেখানেই থাকতেন, অর্থাৎ তিনি যদি গ্রামেই থাকতেন, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, তাহলে তাকে তার পূর্বপুরুষদের কাজগুলোই করে যেতে হতো। নেমলি বলতে গেলে সেগুলো ছিল টিলিং দ্য ল্যান্ড, অর্থাৎ সেগুলো হচ্ছে টিলিং দ্য ল্যান্ড অর্থাৎ জমিটাকে চাষ করা, টিলিং মানে চাষ করা। তাহলে দেখো যে তিনি যদি ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, অর্থাৎ তিনি যদি সেখানেই থাকতেন, অর্থাৎ তিনি যদি গ্রামেই থাকতেন, তাহলে কি হতো, হি উড হ্যাভ ক্যারিড অন, তাকে তাহলে তিনি চালিয়ে যেতেন, কি চালিয়ে যেতেন, দ্য ওয়ার্ক কাজ অফ হিজ ফোর ফাদার্স, তার পূর্বপুরুষদের কাজ, তার পিতামাতা যে কাজটা করে এসেছে এতদিন, বা তার বাপ ঠাকুর দাদা যে কাজটা করে এসেছে, সেই কাজটাই তিনি কিন্তু করে যেতেন যদি তিনি গ্রামে থাকতেন। সে কাজগুলো কি, প্রথমে তো বলা হলো যে নেমলি মানে সেগুলো নাম যদি বলা হয় তাহলে তার মধ্যে প্রথমে আসছে টিলিং দা ল্যান্ড, অর্থাৎ জমি টিল করা অর্থাৎ জমি চাষ করা, আর কি লিভিং জীবনযাপন করা বা বসবাস করা, তারপর রয়েছে ম্যারিং বিয়ে করা, অ্যান্ড তারপরে কি রয়েছে রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, তার যে কর্নফিল্ড রয়েছে, কর্নফিল্ড মানে ফসলের জমি বা শস্য ক্ষেত্র, সেই শস্য ক্ষেত্রে পরিপক্ক হয়ে ওঠা, রাইপেনিং মানে পরিপক্ক হওয়া অর্থাৎ দক্ষ হওয়া, চাষের কাজে তিনি দক্ষ হয়ে উঠতেন। আর কি হতেন, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তার সেই পৈতৃক বাড়িটার সঙ্গে তিনি দক্ষ বা অভ্যস্ত হয়ে পড়তেন। তাহলে তিনি তার যে পৈতৃক বাড়ি মানে অ্যানসেস্ট্রাল হোম এবং তার যে কর্নফিল্ড বা ফসলের জমি, তার প্রতি তিনি পরিপক্ক হয়ে উঠতেন বা সেইগুলোর সঙ্গে তিনি অভ্যস্ত হয়ে উঠতেন। কিন্তু কি হয়েছিল, বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না, অর্থাৎ সেটা হয়নি। তার ফলে কি হয়েছিল, হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলেই, অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং তিনি বিশ্রাম করতে পারেননি, টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, যতক্ষণ পর্যন্ত না তিনি 200 মাইল পিছনে ফেলে এসেছিলেন, অর্থাৎ গ্রাম ছেড়ে 200 মাইল দূর পর্যন্ত যতক্ষণ না তিনি যেতে পেরেছিলেন ততক্ষণ তিনি বিশ্রাম নিতে পারেননি, রেস্ট করতে পারেননি। এবার কি হয়েছিল ঘটনাটা দেখো, টু এ ভিলেজার্স, একটা ভিলেজারের কাছে, একটা গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা অনেক বড় কথা বা একটা অনেক বড় একটা বিষয়, অর্থাৎ 200 মাইল ছেড়ে চলে যাওয়া একটা গ্রাম থেকে, এটা একটা গ্রামবাসীর পক্ষে অনেক বড় কিছু, মানে একটা বড় ত্যাগ। অ্যাজ ইফ যেন অ্যান ওশেন ফ্লোড বিটুইন, যেন এই দুইয়ের মধ্য দিয়ে একটা সমুদ্র বয়ে গেছে, অর্থাৎ তিনি যেন একটা সমুদ্রে পাড়ে চলে গেছেন, অর্থাৎ তার গ্রাম এবং তিনি এখন আছেন 200 মাইল দূরে। তো এই যে 200 মাইল যে দূরত্ব একটা গ্রাম থেকে একটা গ্রামবাসীর কাছে, সেটা হয়তো মাঝে একটা সমুদ্র থাকার মতো, অর্থাৎ অনেক দূরের একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস, তার একটা কার্যকরী বিশ্লেষণ ছিল, হি হ্যাড মানে তার ছিল, মানে একটি, ওয়ার্কিং মানে কার্যকরী মানে কাজ করে এমন, কাজ করছে এমন, অ্যানালিসিস মানে বিশ্লেষণ, কি সম্পর্কে সেই বিশ্লেষণ, অফ ম্যানকাইন্ডস মানে মানুষের, মানব জাতির, ট্রাবলস সমস্যা সম্পর্কে। তাহলে মানুষের বা মানব জাতির সমস্যা সম্পর্কে তার একটা কার্যকরী অ্যানালিসিস বা বিশ্লেষণ ছিল। সেই কার্যকরী যে বিশ্লেষণ তার মধ্যে কি কি ছিল দেখো, সেগুলোর মধ্যে প্রথমে আসছে ম্যারেজ অর্থাৎ বিয়ে, তারপর আসছে মানি টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, ট্যাঙ্গেলস মানে হচ্ছে জটিলতা, আর হিউম্যান টাইজ মানে হচ্ছে মানব বন্ধন, অর্থাৎ মানুষের সম্পর্কের বন্ধন, একসঙ্গে বলতে গেলে মানুষের সম্পর্কের টানাপোড়েন
টাকা পয়সা এবং বিয়ে, এইগুলোই হচ্ছে একটা মানুষের জীবনের সমস্যার কারণ, এবং সেই সম্পর্কে তার একটা কার্যকরী বিশ্লেষণ ছিল, অর্থাৎ তিনি এইগুলো নিয়ে ভালো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতেন। লং প্র্যাকটিস, দীর্ঘদিনের প্র্যাকটিস অর্থাৎ অনেকদিন ধরে অনুশীলন, হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, তার এই পারসেপশনটাকে একদম শার্পেন করে তুলেছিল, অর্থাৎ ধারালো করে তুলেছিল। তাহলে দীর্ঘদিন ধরে তিনি যে প্র্যাকটিস করেছিলেন, এই প্র্যাকটিসের ফলেই তার এই পারসেপশনটাকে, পারসেপশন মানে হচ্ছে উপলব্ধি, তার এই উপলব্ধিটাকে একদম ধারালো করে তুলেছিল, শার্পেন করে তুলেছিল। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারতেন হোয়াট ওয়াজ রং, যে সমস্যাটা কোথায়, গলদটা কোথায়, তিনি সেটা 5 মিনিটের মধ্যে বুঝে যেতেন। হি চার্জড, তিনি চার্জ করতেন, অর্থাৎ মূল্য নিতেন 3 পাইস, 3 পয়সা করে পার কোয়েশ্চেন, প্রতিটা প্রশ্নে, অর্থাৎ তিনি যতগুলো প্রশ্নের উত্তর দিতেন প্রত্যেকটি প্রশ্নের জন্য তিনি 3 পয়সা করে চার্জ করতেন। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং তিনি কখনোই তার মুখ খুলতেন না, মানে কিছু কথা বলতেন না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত অন্যজন, অর্থাৎ যিনি তার কাছে এসেছেন সেই ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না অ্যাটলিস্ট অর্থাৎ কম করে 10 মিনিট কথা না বলতেন, ততক্ষণ তিনি বলতেন না। অর্থাৎ আগে তিনি শুনে নিতেন যে যার কাছে, মানে যিনি তার কাছে এসেছেন তিনি কি বলছেন সেটাকে তিনি শুনে নিতেন। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, যেটা অর্থাৎ ওই যে 10 মিনিট ধরে ওই ব্যক্তিটা তার সামনে বকবক করতো, সেই ঘটনাটা প্রোভাইডেড হিম তাকে দিত, এনাফ মানে যথেষ্ট, স্টাফ, স্টাফ মানে এখানে হবে উপকরণ, এক মানে যথেষ্ট উপাদান বা উপকরণ দিয়ে দিত। কিসের? ফর এ ডাজন অ্যান্সার, 12টা মতো উত্তরের, 1 ডজন মানে 12টা, অ্যান্ড অ্যাডভাইসেস এবং উপদেশ। তাহলে 1 ডজন উত্তর এবং উপদেশের জন্য যথেষ্ট মশলা বা যথেষ্ট উপাদান বা উপকরণ কিন্তু তিনি পেয়ে যেতেন যখন ওই ব্যক্তিটার কথা তিনি অন্তত 10 মিনিট ধরে শুনতেন। হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম, যখন তিনি তার সামনের ব্যক্তিটার সঙ্গে কথা বলতেন, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে, গেজ মানে তাকানো আর পাম মানে হচ্ছে হাতের তালু, তাহলে হাতের তালুর দিকে তাকিয়ে যখন তিনি তার সামনের ব্যক্তিটার সঙ্গে কথা বলতেন, সে কি বলতেন? তিনি বলতেন, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফর্ট, অর্থাৎ ইন মেনি ওয়েজ অনেক রকম ভাবেই বা বহু ক্ষেত্রেই, ইউ আর নট গেটিং আপনি পাচ্ছেন না, দ্য ফুলেস্ট রেজাল্ট পরিপূর্ণ ফল, ফর ইউর এফোর্ট আপনার পরিশ্রমের বা আপনার প্রচেষ্টার, অর্থাৎ তিনি তার সামনে যিনি থাকতেন তাকে বলতেন যে আপনি বিভিন্ন ক্ষেত্রে বা বহু ক্ষেত্রে আপনি যা পরিশ্রম করছেন তার ফল পাচ্ছেন না। 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন ওয়ার ডিসপোজড টু, মানে তারা প্রস্তুত হতেন টু এগ্রি উইথ হিম, তার কথায় রাজি হতে, অর্থাৎ যখনই তিনি বলতেন যে আপনি পরিশ্রম করছেন কিন্তু তার ফলাফল পাচ্ছেন না, তখন এই 10 জনের মধ্যে 9 জনই কিন্তু তার এই কথাটাকে মেনে নিত, এটা তারা একদম তৎক্ষণাৎ এটা মেনে নিত বা এই শুনে তারা খুশি হতো। কারণ এই কথা বললে কে না খুশি হয়, আমাদের নিজেদের জীবনে তো এরকম ঘটে, কেউ যদি, মানে আমরা বাস্তবে দেখি যে আমরা যতটা খাটি সেই পরিশ্রম কিন্তু অনেক ক্ষেত্রেই আসে না। তো তারপরে এবার দেখো আমরা এগিয়ে যাচ্ছি। অর হি কোশ্চেন, অথবা তিনি প্রশ্ন করতেন, অর্থাৎ তার সামনের ব্যক্তিটাকে জ্যোতিষী প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওমেন ইন ইয়োর ফ্যামিলি, যে আপনার পরিবারে কি কোনো মহিলা রয়েছে, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, বা কোনো দূর সম্পর্কের কোনো আত্মীয় তিনি হতে পারেন, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, মানে যিনি আপনাকে অতটা পছন্দ করেন না। তিনি বলতেন যে আপনার পরিবারে হতে পারে কোনো দূর সম্পর্কেও এমন কোনো কি মহিলা আছে যে যিনি আপনাকে ঠিকমতো পছন্দ করেন না। এখানে দেখো রয়েছে ওয়েল ডিসপোজড, ওয়েল ডিসপোজ মানে বন্ধু ভাবাপন্ন, মানে বন্ধুর মতো মনে করা। তাহলে হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, এটার মানে হচ্ছে যে যিনি আপনাকে বন্ধুর মতো ভাবেন না বা আপনাকে মেনে নিতে পারেন না। এবারে দেখো এখানে কিন্তু আর একটা ডিসপোজ টু ছিল, এই ডিসপোজ মানে এখানে হয়ে যাচ্ছে প্রস্তুত হওয়া। এটার মানে যদি আমি এরকম বলি যে 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন ওয়ার ছিল ডিসপোজ মানে প্রস্তুত, টু এগ্রি রাজি হতে, উইথ হিম তার কথায় বা তার সঙ্গে। আর এখানে দেখো বলছে যে ইজ দেয়ার এনি ওমেন ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কি এমন কি কেউ রয়েছে, মেবি ইন এ
ডিস্ট্যান্ট রিলেটিভ, এমনকি হয়তো সে দূর সম্পর্কের কোনো রিলেটিভ। হু ইজ নট ওয়েল ডিসপোজড, যে হয় না ওয়েল ডিসপোজড মানে বন্ধু ভাবাপন্ন টুয়ার্ডস ইউ, আপনার প্রতি, অর্থাৎ যিনি আপনাকে বন্ধু বলে মনে করেন না, বা অ্যাকচুয়ালি বলতে গেলে তিনি আপনাকে পছন্দ করেন না। অর হি গেভ অ্যান অ্যানালিসিস, অথবা তিনি একটা বিশ্লেষণ দিতেন অফ ক্যারেক্টার, তার ক্যারেক্টার নিয়ে বা তার স্বভাব নিয়ে। অর্থাৎ সেই ব্যক্তিকে তিনি তার স্বভাব নিয়ে কি বলতেন? মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার। মোস্ট অফ ইউর ট্রাবলস আর, আপনার বেশিরভাগ সমস্যাগুলোই হয়, ডিউ টু মানে কারণে, ইউর মানে আপনার, নেচার, নেচার মানে স্বভাব বা চরিত্র বা প্রকৃতি, অর্থাৎ আপনার স্বভাবের জন্যই এই বেশিরভাগ সমস্যাগুলো কিন্তু হয়। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন, অর্থাৎ আপনি শনি থেকে কি করে বিচ্ছিন্ন হবেন হোয়েন হি ইজ, এইসবগুলো হলে পরে, অর্থাৎ আপনার যা স্বভাব, এতে দেখছি শনি আপনার পিছন ছাড়বে না। শনি মানে আমরা কি বলি? শনি মানে হচ্ছে খারাপ অবস্থা, সেটাকে বলছে স্যাটার্ন। অর্থাৎ আপনার যা স্বভাব, আপনার যা আহ, আহ, চরিত্র বা আপনার যা প্রকৃতি, সেটাই আপনার শনির দশাতে ধরেছে। তো এখান থেকে আপনি কি করে ছাড় পাবেন? ইউ হ্যাভ অ্যান ইম্পেটিয়াস নেচার, এবং তিনি আরো বলতেন যে ইউ হ্যাভ, আপনার রয়েছে অ্যান ইম্পেটিয়াস নেচার। ইম্পেটিয়াস মানে হচ্ছে তাড়াহুড়ো যে করে, ইম্পেটিয়াস নেচার মানে একজন হঠকারিতার সঙ্গে বা তাড়াহুড়ো ভাবে যে কাজ করে তাকে বলা হয় ইম্পেটিয়াস নেচারের লোক। তো আপনি হচ্ছেন, বা আপনার আছে একটা ইম্পেটিয়াস নেচার, একজন তাড়াহুড়ো করার মতো একটা স্বভাব আপনার রয়েছে, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, কিন্তু আপনার বাইরেটা রাফ। রাফ মানে এখানে হচ্ছে উগ্র, মানে আপনার বাইরেটা অত্যন্ত উগ্র কিন্তু আপনার ভেতরে রয়েছে একটা হঠকারী ভাব। দিস এন্ডেয়ার্ড হিম টু দেয়ার হার্ট ইমিডিয়েটলি, আর এই কথাগুলো তাকে তাদের মনের মতো করে তুলতো। অর্থাৎ এই যে কথাগুলো তিনি বলতেন, দিস বলতে এখানে তার ওই কথাগুলো বা উপদেশগুলোর কথা বলা হচ্ছে। এন্ডেয়ার্ড হিম মানে তাকে এন্ডিয়ার করে দিত, এন্ডিয়ার মানে একদম পছন্দের ব্যক্তি, টু দেয়ার হার্টস মানে তাদের একদম হৃদয়ের, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে। অর্থাৎ এই কথাগুলো বলে সেই জ্যোতিষী তার ভক্তদের বা তার যারা খরিদ্দার তাদের একদম কাছের মানুষ হয়ে যেতেন, তাদের পছন্দের মানুষ হয়ে যেতেন। ফর কারণ, কারণটা কি না, তো কারণ হচ্ছে যে ফর ইভেন দা মিল্ডেস্ট অফ আস, মিল্ডেস্ট মানে সবচেয়ে যিনি একদম নরম প্রকৃতির মানুষ বা নিরীহ প্রকৃতির মানুষ, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে যিনি মিল্ডেস্ট রয়েছেন সেই নরম প্রকৃতির মানুষটাও কি করে? লাভস টু থিঙ্ক, ভাবতে ভালোবাসে, দ্যাট যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, যে তার এক্সটেরিয়রটা ফরবিডিং। ফরবিডিং বলতে অ্যাকচুয়ালি হয় নিষিদ্ধ, এক্সটেরিয়র মানে বাইরের দিক। এখানে ফরবিডিং এক্সটেরিয়র বলতে বলা হয়েছে কঠোর বহির্বিভাগ, অর্থাৎ কঠোর, যেটা এর আগে বলা হলো রাফ এক্সটেরিয়র। এই দুটোর মানে কিন্তু একই হবে। এখানে বলছে রাফ এক্সটেরিয়র অর্থাৎ কঠোর মানে বাইরের দিকটা কঠোর, আর এখানে বলছে ফরবিডিং এক্সটেরিয়র, দুটোর মানে কিন্তু একই। অর্থাৎ আপনার বাইরেটা মানে কোনো মানুষকে যদি বলা হয় যে আপনার বাইরেরটা কঠিন, মানে আপনি একজন উগ্র মনের বা কঠিন মনের মানুষ বা দৃঢ় মনের মানুষ, তাহলে কিন্তু সে খুশি হবে। কে খুশি হবে না? তো ফর দ্য ইভেন দ্য মিল্ডেস্ট অফ আস, অর্থাৎ আমাদের মধ্যে যিনি একদম মিল্ডেস্ট অর্থাৎ যিনি একদম নিরীহ, তিনিও কিন্তু খুশি হবেন, তাই বলছে। তারপর দেখো, দ্য নাটস ভেন্ডর, বাদাম বিক্রেতা, ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তার আলোটাকে নিভিয়ে দিত, অ্যান্ড রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য সে উঠে পড়তো। তাহলে দ্য নাটস ভেন্ডর, বাদাম বিক্রেতা, ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তার যে ফ্লেয়ার মানে বাতি, সেই বাতিটাকে নিভিয়ে দিত, অ্যান্ড রোজ এবং উঠে পড়তো, টু গো হোম বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, এটা অ্যাস্ট্রোলজারের কাছেও একটা সিগন্যাল ছিল। টু বান্ডেল আপ টু, অর্থাৎ তাকে বান্ডিল করে নেওয়ার জন্য। বান্ডিল করা মানে এখানে তার জিনিসপত্র গুছিয়ে নেওয়া, কারণ অ্যাস্ট্রোলজারের নিজস্ব আলো নেই, বাদাম বিক্রেতা তার আলো নিভিয়ে দিয়েছে, সুতরাং এটা তার কাছেও একটা সিগন্যাল যে তাকেও তার জিনিসপত্র বান্ডিল করে নিতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা তাকে অন্ধকারে ফেলে যেত, এক্সেপ্ট ফর এ লিটিল শ্যাফট অফ গ্রিন লাইট, যদি না একটা ছোট একটা, এখানে লিটল মানে হবে অল্প, যদি না একটা অল্প সবুজ রঙের আলোর ঝলকটা কি করতো, হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামহেয়ার, যেটা কোনো একটা জায়গা থেকে যেন পথভ্রষ্ট হয়ে তার কাছে এসে পড়তো। অর্থাৎ বাদাম বিক্রেতা আলো নিভিয়ে দিয়েছে, অন্য কোনো একটা জায়গা থেকে একটা সবুজ রঙের অল্প আলো
যেন প্রথমভ্রষ্ট হয়ে মানে ভুল করে যেন তার কাছে এসে মানে তার সামনে এসে পড়তো। আর কি হতো, টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং সে আলোটা এসে তার সামনে মাটি স্পর্শ করতো। তাহলে কি হলো দেখো, একসঙ্গে আরেকবার আমি পড়ছি। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এই পরিস্থিতিটা তাকে অন্ধকারের মধ্যে ফেলতো, অর্থাৎ বাদাম বিক্রেতা যখন আলো নিভিয়ে দিত তখন সে অন্ধকারের মধ্যে পড়তো। এক্সেপ্ট ফর, যদি না কি হতো, এ লিটিল শ্যাফট অফ গ্রিন লাইট, অল্প একটু সবুজ রঙের আলোর ঝলক, যেটা কি করতো, হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামহেয়ার, যেটা কোনো একটা জায়গা থেকে পথভ্রষ্ট হতো বা আসতো, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড, এবং মাটি স্পর্শ করতো, বিফোর হিম, তার সামনে। তাহলে অন্য একটা জায়গা থেকে একটা ক্ষীণ সবুজ রঙের আলো এসে তার সামনে পড়তো। সেটা যদি না হতো তাহলে সে কিন্তু অন্ধকারের মধ্যে পড়তো। তারপরে কি হতো দেখো, হি পিকড আপ হিজ কাউরি, তিনি তার কাউরিগুলোকে অর্থাৎ কড়িগুলোকে, কাউরি সেলস অর্থাৎ কড়িগুলোকে উঠিয়ে নিতেন। অ্যান্ড প্যারাফেরনালিয়া, প্যারাফেরনালিয়া মানে হচ্ছে সরঞ্জাম, মানে জিনিসপত্র, অর্থাৎ ওই যে জ্যোতিষী তার কাছে তো শুধু কাউরি সেল থাকতো না, কড়ি ছাড়াও আরো অনেক কিছু ছিল, তো সেইগুলোকে তিনি কি করতেন, সব পিকড আপ করে নিতেন, উঠিয়ে নিতেন। তাহলে কি হলো দেখো, হি পিকড আপ, তিনি উঠিয়ে নিতেন বা কুড়িয়ে নিতেন, হিজ কাউরি সেলস, তার কড়িগুলোকে, অ্যান্ড প্যারাফেরনালিয়া, এবং তার সরঞ্জামগুলোকে, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে আবারও তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতেন। ঠিক তেমন সময় কি হতো দেখো, হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, ঠিক সেই সময় সেই সবুজ রঙের আলোর ঝলকানিটা ওয়াজ ব্লটেড আউট, অর্থাৎ সেটার যেন নিভে যেত বা সেটা যেন শক্তি কমে যেত, অর্থাৎ সেই আলোটা দেখা যেত না। হি লুকড আপ, তখন তিনি উপরের দিকে তাকাতেন, অর্থাৎ তিনি তো বসে আছেন, তো হঠাৎ তার সামনে যে আলোটা ছিল সবুজ রঙের যে ক্ষীণ আলো, সেটাও আর তার কাছে আসছে না। তখন তিনি উপরের দিকে তাকালেন, অ্যান্ড স, এবং দেখলেন, কি দেখলেন, a ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই মানুষটাই তার আলোটাকে বাধা দিচ্ছে। তখন কি হলো দেখো, হি সেন্সড, তিনি সেন্স করলেন, সেন্স মানে এখানে উপলব্ধি করা, মানে অনুমান করা, তিনি অনুমান করলেন বা উপলব্ধি করলেন এ পসিবল ক্লায়েন্ট, যে তিনি হয়তো তার একজন সম্ভাব্য খরিদ্দার হবেন বা কাস্টমার হবেন। অ্যান্ড সেড, এবং তিনি বললেন, অর্থাৎ ওই মানুষটাকে তিনি বললেন, ইউ লুক সো কেয়ার ওন, আপনাকে অনেক দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, অর্থাৎ আমার সঙ্গে বসে যদি কিছুক্ষণ চ্যাট করেন, চ্যাট মানে কথা বলা হবে এখানে, তো আমার সঙ্গে মানে আমার সঙ্গে বসে যদি কিছুক্ষণ কথা বলেন তাহলে কিন্তু আপনার এই সব কিছুই মানে আপনার এই দুশ্চিন্তা ঠিক হয়ে যাবে বা দুশ্চিন্তা দূর হয়ে যাবে। দ্য আদার, অন্যজন, গ্রাম্বেলড সাম ভেগ রেপ্লাই, অন্যজন বলতে এখানে যে ব্যক্তি ওই জ্যোতিষীর সামনে এসে দাঁড়িয়েছে সে কি করতো, দ্য আদার মানে সেই অন্যজন, গ্রাম্বল্ড, গ্রাম্বল্ড মানে এখানে হবে বিড়বিড় করে বলা বা অসন্তোষের সঙ্গে বলা, সাম মানে কিছু, ভেগ মানে অস্পষ্ট, রিপ্লাই মানে উত্তর, অর্থাৎ ওই ব্যক্তি অস্পষ্ট ভাবে কিছু উত্তর দিত বা বিড়বিড় করে কিছু বলতো। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার তার আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তিকে আমন্ত্রণ করেছেন, অর্থাৎ বসবার জন্য, তার সঙ্গে বসবার জন্য। হোয়ার আপন, তারপর, দ্য আদার, অন্যজন, থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, তার হাতের তালুটাকে তার হাতের নিচে রেখে সেইং বলতো, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি কি নিজেকে একজন জ্যোতিষী বলে দাবি করেন? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, তখন সেই জ্যোতিষী চ্যালেঞ্জড অনুভব করলো, অর্থাৎ সে দেখলো যে এবার তার প্রতিযোগিতা শুরু হচ্ছে, মানে তাকে কেউ চ্যালেঞ্জ করছে যে সে অ্যাস্ট্রোলজার কিনা। অ্যান্ড সেড, এবং তখন তিনি বললেন, টিল্টিং দ্য আদার্স পাম, অন্যজনের হাতটাকে কাত করে, টিল্টিং মানে কাত করা, তাহলে সেই ব্যক্তির হাতটাকে কাত করে, কোন দিকে কাত করলেন সে হাতটাকে, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইফ, ওই সবুজ রঙের আলোর ঝলকানির দিকে। তাহলে সবুজ রঙের যে ক্ষীণ আলোর ঝলকানি ছিল সেই দিকে ওই ব্যক্তির হাতের তালুটাকে কাত করে, তখন তিনি ওই অ্যাস্ট্রোলজার যিনি আছেন তিনি কিছুটা চ্যালেঞ্জ বোধ করে, মানে কিছুটা বিরক্ত হয়ে তিনি বলতেন, কি বলতেন, যে ইয়োর্স এ নেচার, মানে আপনার প্রকৃতিটা বা আপনার স্বভাবটা, ওহ স্টপ দ্যাট, আরে ওসব বন্ধ করো, ওহ স্টপ দ্যাট মানে আরে ওসব বন্ধ করো। দ্য আদার সেড, অন্যজন বলতেন, অর্থাৎ সেই ব্যক্তিটা বলতেন যে ওইসব
বাজে কথা বলা বন্ধ করো। টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, আমাকে কিছু মূল্যবান কথা বলো। আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু, এখানে আমাদের বন্ধু বলতে বোঝানো হয়েছে সেই অ্যাস্ট্রোলজারকে। ফেল্ট পিকড, অনুভব করলো। পিকড, পিকড মানে বিরক্তি। তাহলে আমাদের বন্ধু বিরক্তি বোধ করলেন। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, প্রতিটি প্রশ্নের জন্য আমি 3 পয়সা করে চার্জ করি। অ্যান্ড হোয়াট ইউ গেট, এবং আপনি যেটা পাবেন, আউট টু বি গুড এনাফ, সেটা অনেকটাই ফর ইয়োর মানি, আপনার টাকার থেকে। এখানে অ্যাস্ট্রোলজার বলছে যে আমি প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করি এবং তার বিনিময়ে আপনি আমার কাছ থেকে যেটা পাবেন সেটা আপনার এই পয়সার চেয়ে অনেকটা বেশি। অ্যাট দিস, এই কথা শুনে, দা আদার, অন্যজন, অন্যজন মানে সেই স্ট্রেঞ্জার বা ওই বিদেশি লোকটা, উইড্রি হিজ আর্ম, তার হাতটাকে সরিয়ে নিল। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত হাতটা সেই অ্যাস্ট্রোলজারের নাকের কাছে রাখা হয়েছিল, এটা আমরা আগের দিন দেখেছি। তো সেখান থেকে হাতটা সে সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা, সে 1 আনা পয়সা বের করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং এই পয়সাটা তার দিকে ছুড়ে দিল। এবং কি বললো, সেইং, এবং বললো, কি বললো দেখো, সে বলছে যে আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স, আমার কাছে কিছু প্রশ্ন আছে, টু আস্ক, জিজ্ঞেস করার জন্য। ইফ ইউ প্রুভ ইউ আর ব্লাফিং, যদি প্রমাণিত হয় যে আপনি ব্লাফিং করছেন, ব্লাফিং মানে এখানে হবে প্রতারণা করা। তো আপনি যদি প্রতারণা করছেন এমন প্রমাণিত হয়, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তাহলে আপনাকে ওই আনা পয়সাটা ফেরত দিতে হবে। অর্থাৎ যে আনা পয়সাটা সেই স্ট্রেঞ্জার বা বিদেশি লোকটা অ্যাস্ট্রোলজারকে দিল, বলছে যে এই পয়সাটা তো আপনাকে ফেরত দিতেই হবে, তুমি আমাকে উইথ ইন্টারেস্ট, সুদ সহ। তাহলে যদি আপনি আপনার যদি আপনি প্রতারণা করেন বা যদি আপনি ভণ্ডামি করেন, তাহলে পরে আপনাকে কিন্তু সুদ সহ পয়সা ফেরত দিতে হবে। এবার দেখো, সন্ন্যাসীও ছেড়ে কথা বলা, সরি সন্ন্যাসী নয়, অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারও কিন্তু ছেড়ে কথা বলার পাত্র নন। তিনি কি বলছেন এবার দেখুন, দেখো, তিনি বলছে যে ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি আপনি আমার উত্তর সন্তোষজনক বলে মনে করেন, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? তখন সে স্ট্রেঞ্জার বা বিদেশি লোকটা বলছে নো, মানে না। তখন আবার অ্যাস্ট্রোলজার বলছে অর উইল ইউ গিভ মি 8 আনা, তাহলে আপনি আমাকে 8 আনা দেবেন। 8 আনা কি দেবেন আপনি আমাকে? অলরাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ, যদি আপনি, এখানে প্রোভাইডেড মানে যদি হবে, যদি আপনি গিভ মি টুইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, অর্থাৎ যদি আপনি কথা দেন যে আপনি যদি ভুল বলে প্রমাণিত হন, তাহলে আপনাকে যা দেবো তার দ্বিগুণ আপনাকে ফেরত দিতে হবে, তাহলে ঠিক আছে। অর্থাৎ তাদের মধ্যে একটা দর কষাকষি চলছে। সেড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার এই কথাটা বললো, অর্থাৎ স্ট্রেঞ্জার বললো যে আপনাকে যা দেবো তার দ্বিগুণ আমাকে দিতে হবে যদি আপনি রং বা ভুল বলে প্রমাণিত হন, তাহলে তাহলে কিন্তু সব ঠিকঠাক আছে, অর্থাৎ আপনি যা চাইবেন সেটাই দেব। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা গ্রহণ করা হলো। প্যাক্ট মানে এখানে হবে চুক্তি, আর অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তাহলে এই চুক্তিটা গ্রহণ করা হলো বা এই শর্তে রাজি হয়ে যাওয়া হলো। আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, আরো একটু আর্গুমেন্ট করার পরে, আর্গুমেন্ট মানে এখানে তর্কাতর্কি বা যুক্তি তর্ক দেওয়া বা দর কষাকষি করার পরে, তাহলে আরো কিছুটা যুক্তি তর্কের পরে এই শর্তে তারা রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, সেন্ট অফ এ প্রেয়ার টু হেভেন্স, কিছু মন্ত্রোচ্চারণ করলো। হেভেন মানে স্বর্গ বা ঈশ্বর হবে এখানে, আর সেন্ট অফ মানে অ্যাকচুয়ালি পাঠিয়ে দেওয়া, প্রেয়ার মানে প্রার্থনা, অর্থাৎ একসঙ্গে বলতে গেলে ওই জ্যোতিষী কিছু মন্ত্রোচ্চারণ করলো। অ্যাজ দ্য আদার লিটে চেরুট, এবং সেই সঙ্গে অন্যজন একটা চেরুট ধরালো। চেরুট মানে এক ধরনের ধূমপানের বস্তু, সেই ধূমপান করার জিনিসটা সে ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার, তখন সেই জ্যোতিষী, কট এ গ্লিমস, অর্থাৎ এক পলকে দেখে নিল, মানে অল্প কিছুক্ষণের জন্য দেখে নিল। কি দেখে নিল? অফ হিজ ফেস, তার মুখটাকে, অর্থাৎ ওই অচেনা লোকটা বা স্ট্রেঞ্জার বা বিদেশি যে মানুষটা, তার মুখটাকে অল্প কিছুক্ষণের জন্য অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী দেখে নিল। কিভাবে দেখে নিল? বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে। দেয়ার ওয়াজ এ পজ, তারপরে কিছুক্ষণ বিরতি। পজ মানে বিরতি, অর্থাৎ কেউ কোনো কথা বলছে না, দুজনেই চুপচাপ আছে। কেন হচ্ছিল সেটা না, আজ কার্স হুটেড, যেহেতু গাড়িগুলো হুট করছিল, হুট বলতে এখানে গাড়ির চাকার শব্দ, অর্থাৎ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, সেই গাড়ির যে হুট বা চাকার শব্দ, সেই জন্য তারা কিছুক্ষণ চুপ করেছিল অন দা রোড, রাস্তায়। তাহলে রাস্তা দিয়ে গাড়িগুলো হুট হুট করতে করতে যাচ্ছিল, সেই জন্য তারা একটু চুপ করেছিল। সেখানে কি হচ্ছিল? জুটকা ডাইভার্স, জুটকা ডাইভার্স মানে
জুটকা হচ্ছে দো চাকার ঘোড়ায় টানা গাড়ি। তো সেই ঘোড়ায় টানা গাড়ির ড্রাইভার শোর, শোর মানে এখানে হবে চিৎকার চেঁচামেচি করা, অর্থাৎ চেঁচামেচি করছিল অ্যাট দেয়ার হর্সেস, তাদের ঘোড়াগুলোকে। অর্থাৎ ঘোড়ার গাড়ি যে সমস্ত ড্রাইভার বা যাদের আমরা গাড়োয়ান বলি, সেই ঘোড়ার গাড়ির যারা চালক বা গাড়োয়ান তারা তাদের ঘোড়াগুলোকে তাড়াচ্ছিল, মানে বিভিন্ন রকম ভাবে হয়তো ভৎসনা করছিল বা সেগুলোকে গাড়ি টানার জন্য বাধ্য করছিল, এরকম কিছু একটা। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, এবং সেই ক্রাউড মানে হচ্ছে জনগণের ভিড়, অনেকগুলো জনগণ একসঙ্গে থাকলে তাকে বলা হয় ক্রাউড। তা সেই ক্রাউডের যে ব্যাবল মানে হচ্ছে কথাবার্তার আওয়াজ, তাহলে জনগণের ব্যাবল অর্থাৎ কথাবার্তার আওয়াজ বা শব্দ অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। ওই পার্কের যে সেমি ডার্কনেস ছিল, সেমি ডার্কনেস মানে মানে আলো আধারে একটা ভাব, অর্থাৎ পুরো অন্ধকারও না পুরো আলো না, সেটাকে বলছে সেমি ডার্কনেস। আর সেই পার্ক অর্থাৎ যে জায়গাটায় অ্যাস্ট্রোলজার ছিল, সেই পার্কের যে সেমি ডার্কনেস বা আলো আধারী অবস্থা, সেই অবস্থাটাকে অ্যাজিটেট করছিল অর্থাৎ উত্তেজিত করে তুলেছিল, কিসে না, তো ব্যাবলে, জনগণের যে ক্রাউড, জনগণের যে কথাবার্তা তাতে। তাহলে জনগণ কথাবার্তা বলছিল, জনগণের কথাবার্তায় ওই আলো আধারীটা একরকমের উত্তেজিত হয়ে উঠেছিল। এদিকে রাস্তায় ঘোড়ার গাড়ি চলছিল, আর ঘোড়ার গাড়ির চালকেরা তাদের ঘোড়াগুলোকে চিৎকার করছিল, ঘোড়ার উদ্দেশ্যে চিৎকার করছিল। দা আদার স্যাট ডাউন, অন্যজন বসেছিল, অর্থাৎ সেই বিদেশি মানুষটা বা স্ট্রেঞ্জার, সে কি করছিল, সাকিং হিজ চেরুট, সে তার চেরুট টানছিল, অর্থাৎ ধূমপান করার সময় যেটা টানা হয় সে টানছিল। আর কি করছিল, পাফিং আউট, এবং ধোঁয়া ছাড়ছিল। অ্যাট দেয়ার স্যাট দেয়ার, সেখানে বসে বসে রুথলেসলি মানে নিষ্ঠুর ভাবে বা নির্দয় ভাবে। তাহলে নিষ্ঠুর ভাবে বা নির্দয় ভাবে বা নির্মম ভাবে সেই স্ট্রেঞ্জার বসে বসে চেরুট টানছিল এবং ধোঁয়া ছাড়ছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষী অনুভব করলো ভেরি আনকমফোর্টেবল অর্থাৎ প্রচন্ড অস্বাচ্ছন্দ্য, জ্যোতিষী প্রচন্ড অস্বাচ্ছন্দ্য বোধ করলো। হেয়ার, এই যে টেক ইউর আনা ব্যাক, এই যে আপনার আনাটা ফেরত নিন, অর্থাৎ 1 আনা পয়সা যেটা আগে দেওয়া হয়েছিল, তো বলছি এটা আপনি ফেরত নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি এই ধরনের চ্যালেঞ্জে অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু, আমি অভ্যস্ত নয়, টু সাচ চ্যালেঞ্জ, এই ধরনের চ্যালেঞ্জে। এখানে ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, তাহলে এই ধরনের চ্যালেঞ্জ করার জন্য আমি অভ্যস্ত নয়। ইট ইজ লেট ফর মি টুডে, তাছাড়া আজ আমার দেরিও হয়ে গেছে। তো এখানে অ্যাস্ট্রোলজার বলছে যে আমি এই ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছি না, আপনার টাকা ফেরত নিন, তাছাড়া আমার আজকে লেট হয়ে গিয়েছে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে প্রস্তুতি নিচ্ছিল, সে প্রিপারেশন করে ফেলেছিল টু বান্ডেল আপ মানে সবকিছু গুছিয়ে নেওয়া, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের কাছে যে সমস্ত ইকুইপমেন্টস বা সরঞ্জাম ছিল সেইগুলোকে সে গুছিয়ে নেওয়ার জন্য একদম প্রিপারেশন নিয়ে ফেলেছিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, তখন অন্যজন তার কবজি চেপে ধরলো, রিস্ট মানে কবজি বা হাত, অর্থাৎ অন্যজন তার কবজি ধরলো, অ্যান্ড সেড, এবং বলল, সে কি বলছে দেখো, যে ইউ ক্যান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এখন যেতে পারবেন না। ইউ ড্রাগড মি, আপনি আমাকে টেনে এনেছেন। হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন সেই অচেনা লোকটা বা স্ট্রেঞ্জার বলছে যে আমি তো চলে যাচ্ছিলাম পাশ দিয়ে, আপনি আমাকে ডেকে এনেছেন, আপনি আমাকে ধরেছেন, সুতরাং এখন আপনি আর যেতে পারবেন না। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ট, কেঁপে উঠলেন, জ্যোতিষী কেঁপে উঠলেন, ইন হিজ গ্রিপ, তার মুষ্টির মধ্যেই, অর্থাৎ ওই অচেনা লোকটা যখন জ্যোতিষীর হাতখানা ধরে বলছে যে আপনি এখন যেতে পারবেন না, তখন জ্যোতিষী কেঁপে উঠলেন তার হাতের মধ্যে, মানে ওই ধরে থাকা অবস্থাতেই কেঁপে উঠলেন। অ্যান্ড হিজ ভয়েস সুক, তার গলাটাও কেঁপে উঠলো। অ্যান্ড বিকেম ফেন্ট, এবং তার গলাটা ফেন্ট হয়ে গেল। ফেন্ট মানে গলার স্বরটা নিচু হয়ে যাওয়া, অর্থাৎ ক্ষীণ হয়ে যাওয়া। তাহলে গলার স্বর ক্ষীণ হয়ে গেল, তার গলাটা একটু কেঁপে কেঁপে গেল, অর্থাৎ কাঁপা কাঁপা কণ্ঠে সে কথা বলছে, এবং তার মুষ্টির মধ্যে, অর্থাৎ তাকে যে ধরে আছে এরকম অবস্থাতেই সে কেঁপে কেঁপে উঠলো। লিভ মি টুডে, আজ আমাকে ছাড়ুন, আজ আমাকে ছাড়ুন। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আপনার সঙ্গে আগামী কাল কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্যজন তার হাতটা তার মুখের সামনে রাখলো, অর্থাৎ সেই স্ট্রেঞ্জার বা অচেনা লোকটা তার হাতটা নিয়ে এসে জ্যোতিষীর মুখের সামনে রাখলো, অ্যান্ড সেড, এবং বলল, কি বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, অর্থাৎ চ্যালেঞ্জ যখন নিয়েছেন তখন চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে, গো অন, আপনি আপনার কাজ চালিয়ে যান। অর্থাৎ তিনি কিন্তু ছাড়ছেন না।
দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার অগ্রসর হলো উইথ হিজ থ্রট ডাইং, তার শুকনো কণ্ঠ নিয়ে আপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী তার সেই শুকনো গলাতেই তার কাজ চালিয়ে যেতে থাকলো। সে কি বলছে দেখো, সে বলছে যে দেয়ার ইজ এ ওম্যান, এক নারী আছে, এক মহিলা আছে, অর্থাৎ জ্যোতিষী যেগুলো বলে তার ক্লায়েন্টদের, তো সেরকম ভাবে সে শুরু করছে যে এক মহিলা রয়েছে। তখন সে স্ট্রেঞ্জার কি বলছে দেখো, স্টপ, থামুন, সেড দা আদার, অন্যজন বললেন, অর্থাৎ সেই স্ট্রেঞ্জার বা অচেনা লোকটা বলছে বা বিদেশি লোকটা বলছে, থামুন তো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি ওসব শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, অর্থাৎ বর্তমানে আমি যে জিনিসটা সার্চ করছি বা অনুসন্ধান করছি, আমি সেটা পাবো কিনা তাই বলুন। অ্যান্সার অ্যান্ড গো, আপনি উত্তর দিন এবং চলে যান, অর্থাৎ আমাকে বলুন যে আমি যেটা খুঁজছি সেটা পাবো কি পাবো না সেটা বলুন এবং আপনি এখান থেকে যান। আদারওয়াইজ, তা না হলে, আই উইল নট লেট ইউ গো, আমি কিন্তু আপনাকে যেতে দেব না। টিল ইউ, যতক্ষণ না পর্যন্ত আপনি ডিসগর্স, ফেরত দিচ্ছেন অল ইউর কয়েন্স, আপনার সমস্ত কয়েনগুলো, অর্থাৎ আপনি সারাদিনে যা রোজগার করেছেন আপনার সমস্ত কয়েন যতক্ষণ না পর্যন্ত আপনি ডিসগর্স করছেন, মানে ফেরত দিচ্ছেন আমাকে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি ছাড়ছি না। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশন, অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী মাটার মানে বিড়বিড় করে বলল, এ ফিউ মানে অল্প কয়েকটি, ইনক্যান্টেশন মানে এখানে হবে মন্ত্র, তাহলে জ্যোতিষী কয়েকটা মন্ত্র বলল বিড়বিড় করে, অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিল, অলরাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ ইউ ইফ হোয়াট আই সে ইজ কনভিক্সিং, অর্থাৎ আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি কনভিক্সিং হয়, অর্থাৎ বিশ্বাসযোগ্য হয়, তাহলে কি আপনি আমাকে 1 টাকা দেবেন? আদারওয়াইজ, তা না হলে, আই উইল নট ওপেন মাই মাউথ, তা নাহলে আমি আমার মুখটা খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং আপনি যা খুশি করতে পারেন, অর্থাৎ জ্যোতিষীও কিন্তু এবার একটু রেগে রেগে গিয়েছে, সে বলছে যে 1 টাকা দিতে হবে তাহলে আমি মুখ খুলবো, না হলে আমি মুখ খুলবো না, আপনি যা খুশি করুন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, অনেকক্ষণ ধরে হ্যাগলিং করার পর, হ্যাগলিং মানে এখানে হবে দামাদামি করা, তো অনেকক্ষণ ধরে দর কষাকষি করার পরে, দ্য আদার এগ্রিড, অন্যজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বলল, ইউ আর লেফট ফর ডেথ, আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল। অ্যাম আই রাইট, আমি ঠিক বলছি? আহ, টেল মি মোর, হ্যাঁ আমাকে আরো কিছু বলুন। তখন সেই স্ট্রেঞ্জার বা বিদেশি লোকটা বলছে, হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু আপনি আমাকে আরো কিছু বলুন। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, এক সময় একটা ছুরি আপনাকে বিদ্ধ করেছিল, অর্থাৎ একটা ছুরি আপনার শরীর দিয়ে পাস হয়ে গিয়েছিল, এপার ওপার হয়ে গিয়েছিল, একটা ছুরি দিয়ে আপনাকে কোপানো হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বললেন। গুড ফেলো, ভালো মানুষ তো, অর্থাৎ ঠিক বলছেন তো আপনি, গুড মানে ভালো, ফেলো মানে এখানে হবে মানুষ বা লোক, মানে ঠিক আছে আপনি ভালো লোক বা আপনি ঠিকই বলছেন। হি বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বুকটাকে খুললো, বেয়ার্ড মানে এখানে হবে ওপেন করা, আলগা করা, হিজ তার, চেস্ট মানে বুক, অর্থাৎ সেই স্ট্রেঞ্জার বা অচেনা লোকটি বা বিদেশি লোকটি তার বুকটাকে খুললেন, টু শো, দেখাতে, দ্য স্কার, ক্ষতস্থান বা দাগটাকে। হোয়াট এলস, এরপর কি? তখন ওই বিদেশি লোকটা আবারও বলছে যে এরপর কি হলো বলুন। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল, তারপরে আপনাকে একটা ইদারার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, নিয়ার বাই, কাছাকাছি, ইন দা ফিল্ড, মাঠের মধ্যে, মাঠের মধ্যে একটা ইদারার মধ্যে বা কুয়োর মধ্যে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, ডেড, আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, মানে আপনি মরে গেছেন এই কথাটা ভেবে কিন্তু আপনাকে ইদারায় ফেলে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারাই যেতাম, ইফ সাম পাসার বাই, যদি না কোনো পথিক বা পথচারী, হ্যাড নট চান্স টু পিপ, ঘটনাক্রমে উকি মারতো, ইন্টু দা ওয়েল, কুয়োর মধ্যে। এবার দেখো সেই স্ট্রেঞ্জার অর্থাৎ বিদেশি লোকটাই বলতে শুরু করছে তারপরে কি ঘটেছিল। সে বলছে যে আমি মারাই যেতাম যদি না কোনো পথচারী বাই চান্স সেই ইদারের মধ্যে উকি না মারতো। এক্সক্লেম দ্য আদার, অন্যজন আবেগের সঙ্গে বললো, অর্থাৎ সেই অচেনা লোকটা বা স্ট্রেঞ্জার আবেগের সঙ্গে বলল,
ওভারওয়েলমড বাই এনথুসিয়াজম, উত্তেজনায় বা প্রবল আগ্রহে একেবারে আপ্লুত হয়ে। ওভারওয়েলমড মানে এখানে হবে আবেগে আপ্লুত হওয়া, আর এনথুসিয়াজম মনে হচ্ছে প্রবল উৎসাহ। তাহলে প্রবল উৎসাহে আপ্লুত হয়ে অন্যজন বলতে লাগলেন, অর্থাৎ সেই লোকটা বলতে লাগলেন, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে কোথায় পাবো? অর্থাৎ যে তাকে ওই ছুরি মেরেছিল এবং তাকে ইদারায় ফেলে দিয়েছিল, তাকে কিন্তু এখন সে খুঁজতে এসেছে। তাই বলছে যে তাকে আমি কোথায় পাবো? হি আস্কড, সে জিজ্ঞেস করলো, সেই স্ট্রেঞ্জার জিজ্ঞেস করলো, ক্লেনজিং হিজ ফিস্ট, তার হাতটাকে মুষ্টি করে, হাত মুঠো করে, অর্থাৎ মারবে এরকম একটা ভাব করে সে বলছে যে তাকে আমি কোথায় পাবো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরজগতে। নেক্সট ওয়ার্ল্ড বলতে এখানে বোঝানো হয়েছে পরজগৎ, অর্থাৎ অন্য একটা জগৎ। এই জগতে কিন্তু তাকে আর পাওয়া যাবে না। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিলেন। হি ডায়েড 4 months এগো, সে 4 মাস আগে মারা গেছে। অর্থাৎ যে লোকটাকে খুঁজতে এসেছে সে নাকি 4 মাস আগে মারা গেছে, এটা কিন্তু অ্যাস্ট্রোলজার বলছে। ইন এ ফার অফ টাউন, একটা দূরবর্তী টাউনে, মানে এখান থেকে অনেক দূরের একটা টাউনে আজ থেকে 4 মাস আগে সে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তাকে আপনি আর কখনো দেখতে পাবেন না। জ্যোতিষী ওকে বলছে যে আপনি তাকে আর কখনো দেখতে পাবেন না। তখন কি হলো দেখো, দা আদার, অন্যজন, অর্থাৎ সেই স্ট্রেঞ্জার বা বিদেশি লোকটি, গ্রোন্ড, সে গ্রোন করতে লাগলো। গ্রোন মানে এখানে গোঙানো, সে গোঙাতে থাকলো, মানে রাগে একদম গড়গড় করছে তার শরীরটা। অন হিয়ারিং ইট, এই কথা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার কিন্তু তার কাজ চালিয়ে গেল, মানে সে অগ্রসর হচ্ছে, সে যা করার অর্থাৎ যা বলার সে বলছে। সে কি বলছে? অ্যাস্ট্রোলজার বলছে, গুরু নায়ক, গুরু নায়ক, এই কথাটা যেই তার উচ্চারণ করা হয়েছে, তার কথা শেষ না হতেই তখন সে স্ট্রেঞ্জার তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলছে, ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন? সে অবাক হয়ে যাচ্ছে। দ্য আদার সেড, অন্যজন বলল, টেকেন অ্যাবাক, টেকেন অ্যাবাক মানে অবাক হয়ে। তাহলে অন্যজন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমার নাম জানেন? তখন জ্যোতিষী কি বলছে দেখো, সে বলছে যে অ্যাজ আই নো অল আদার থিংস, মানে আমি আরো অনেক কিছুই জানি, মানে তোমার অনেক কিছুই যেমন জানি তেমন ভাবে তোমার নামও জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, গুরুনায়ক ভালো করে শোনো, টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি যা বলছি, মানে আমি যা বলছি আমার কথাগুলো ভালো করে শোনো। ইওর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে তোমার গ্রামটা 2 মাইল দূরে, মানে 2 দিনের যাত্রা, অর্থাৎ এখান থেকে তোমার গ্রামে যেতে 2 দিন সময় লাগবে, এবং সেটা নর্থ অর্থাৎ উত্তর দিকে। তাহলে এখান থেকে, এই শহর থেকে উত্তর দিকে তোমার গ্রামটা, এবং সেখানে যেতে 2 দিনের সময় লাগে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটাকে ধরো, এর পরে যে ট্রেনটা আসছে স্টেশনে সেই ট্রেনটাকে ধরো, অ্যান্ড বি গন, এবং চলে যাও, তুমি এখানে থেকো না, পরের ট্রেনটা ধরে চলে যাও। আই সি, আমি দেখছি, ওয়ান্স এগেন, আরো একবার, গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, তোমার জীবনে বড় একটা বিপদ, ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ি থেকে বের হও, অর্থাৎ তুমি যদি বাড়ি থেকে বের হও তাহলে তোমার বড় বিপদ, আমি সেটা দেখতে পাচ্ছি। হি টুক আউট, সে নিল, অর্থাৎ সেই অ্যাস্ট্রোলজার নিল, টুক আউট মানে বের করলো, এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, এক চিমটে পবিত্র ছাই, তাহলে এক চিমটে পবিত্র ছাই সেই অ্যাস্ট্রোলজার বের করলো, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং সেই ছাইটা তার দিকে বাড়িয়ে দিল। দিয়ে কি বলছে? বলছে যে রাব ইট অন ইউর ফোরহেড, এটা তোমার ফোরহেডে বা কপালে ঘষে নাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। তাহলে এই ছাইটা কপালে ঘষে নিয়ে বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনো দক্ষিণ মুখ হবে না, অর্থাৎ এই দক্ষিণ দিকে আর কখনো ট্রাভেল করবে না বা আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তাহলে তুমি 100 বছর বেঁচে থাকবে। তাহলে এখানে অ্যাস্ট্রোলজার কিন্তু ওকে বাড়ি থেকে বের হতে বা এই উত্তর দিকের এই শহরে আসতে বারণ করছে। কেন বারণ করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ যাকে ওই স্ট্রেঞ্জার খুঁজছে সেই হচ্ছে এই ছদ্মবেশী
অ্যাস্ট্রোলজার। এবং এই অ্যাস্ট্রোলজারও কি হয়েছে, সে ভেবেছিল হয়তো যে সে মারা গেছে, তাই সে তার নিজের জীবন বাঁচানোর জন্য সে কিন্তু সেখান থেকে অনেক দূরে এসেছে এবং এই শহরে এসে সে একজন অ্যাস্ট্রোলজারের ছদ্মবেশ নিয়ে সে কাজকর্ম করে যাচ্ছে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি কেন আবার বাড়ি থেকে বের হতে যাব? সেই স্ট্রেঞ্জার বা বিদেশি লোকটা বলছে যে আমি কেন বাড়ি থেকে বের হব। দ্য আদার সেড, অন্যজন বলল। রিফ্লেক্টিভলি, রিফ্লেক্টিভলি মানে এখানে হবে চিন্তিত ভাবে, অর্থাৎ কিছুটা যেন চিন্তার সঙ্গে সে বললো যে আমি কেন বাড়ি থেকে বের হতে যাব। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি শুধুমাত্র এদিক ওদিক যাওয়া আসা করি। টু লুক ফর হিম, তাকে খুঁজতে, অর্থাৎ শুধুমাত্র তাকে খোঁজার জন্যই, অর্থাৎ যে আমাকে ছুরি মেরে ইদারায় ফেলে দিয়েছিল তাকে খোঁজার জন্যই আমি এদিক ওদিক ঘুরি। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ, এবং তার জীবনটাকে একদম চোক আউট করার জন্য, চোক আউট মানে শ্বাসরোধ করে মারা, অর্থাৎ তাকে খুঁজে আমি তাকে শ্বাসরোধ করে মারতে চাই, সেই জন্য আমি এদিক ওদিক যাই। ইফ আই মেট হিম, যদি আমি তাকে পাই, অর্থাৎ আমি তাকে পেলে তাকে আমি শ্বাসরোধ করে মারবো, এই আশাতেই কিন্তু আমি এদিক ওদিক ঘুরি। তাছাড়া আমি কেন বাড়ি থেকে বের হব? হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে দুঃখিতভাবে তার মাথাটাকে নাড়ালো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, সে আমার হাত থেকে বেঁচে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভ, অর্থাৎ সে বলছে যে আমি অন্তত পক্ষে চাই যে সে যেন যোগ্য শাস্তি পেয়ে যদি মরতো, অর্থাৎ সে যেন কিছুটা যে অন্যায় কাজ সে করেছে তার উপযুক্ত মৃত্যু যদি তার হতো, এরকম ইচ্ছা কিন্তু প্রকাশ করছে। তখন অ্যাস্ট্রোলজার বলছে ইয়েস, হ্যাঁ। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। হি ওয়াজ ট্রাস্ট আন্ডার এ লরি, সে একটা লরির নিচে চাপা পড়ে মারা গেছে। এই যে কথাগুলো অ্যাস্ট্রোলজার বলছে এই সবগুলো কিন্তু মিথ্যা কথা। সে কিন্তু এখানে ওই স্ট্রেঞ্জারকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য এবং তার নিজের জীবনটাকে আরো সিকিউর করার জন্য কিন্তু এই কথাগুলো সবই সে বানিয়ে বানিয়ে বলছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্যজনকে দেখে মনে হলো যে এই কথাটা শুনে যেন সে একটু সন্তুষ্ট হলো, যে সে লরির তলে চাপা পড়ে মারা গেছে, এই কথাটা শুনে সে যেন একটু সন্তুষ্ট হলো। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম, ইতিমধ্যে ওই জায়গাটা ডেজার্টেড হয়ে গেছিল। ডেজার্টেড মানে জনশূন্য, তাহলে ইতিমধ্যে ওই জায়গাটা জনশূন্য হয়ে গেছিল, অর্থাৎ রাত্রি হয়ে গেছে যেহেতু। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, জ্যোতিষী তার জিনিসপত্রকে উঠিয়ে নেয়। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং সেই সমস্ত জিনিসপত্রগুলোকে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, ওই নীল রঙের যে আলোর ছটাটা বা আলোর যে একটা ঝলক এসে পড়ছিল সেটা কিন্তু আর নাই, সেটাও কিন্তু চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, এবং ওই জায়গাটাও কিন্তু এবার অন্ধকারের মধ্যে পড়ে গেছে। অ্যান্ড সাইলেন্স, এবং সেই জায়গাটা নীরব হয়ে গেছে। তাহলে জায়গাটাকে অন্ধকারের মধ্যে নীরবতার সঙ্গে ফেলে রেখে সেই আলোটাও, অর্থাৎ নীল রঙের যে আলোর ছটা বা আলোর একটা আভা এসে পড়ছিল তার সামনে মাটিতে, সেটাও কিন্তু এবার আর চলে গেছে, সেটা আর নেই। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ টু দ্য নাইট, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, সে অচেনা লোকটা সে রাত্রের মধ্যেই যেন কোথাও চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন, সেই অ্যাস্ট্রোলজারকে বা জ্যোতিষীকে দিয়ে এ হ্যান্ডফুল অফ কয়েন্স, হ্যান্ডফুল মানে এখানে হবে এক মুঠো কয়েন, অর্থাৎ এক মুঠো খুচরো পয়সা দিয়ে বা কয়েন দিয়ে সেই স্ট্রেঞ্জার বা বিদেশি লোকটাও যেন কোথাও চলে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, তখন প্রায় মাঝরাত। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। অ্যাট দ্য ডোর, দরজায়। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং সে একটা এক্সপ্লেনেশন দাবি করলো। এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, সহজভাবে বলতে গেলে যে এত রাত্রি কেন হয়েছে সে কারণটা তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, সে ওই কয়েনগুলো তার দিকে দিল, মানে বাড়িয়ে দিল বা ছুড়ে দিল। অ্যান্ড সেড, এবং বলল, অর্থাৎ অ্যাস্ট্রোলজার তখন সেই কয়েনগুলো তার স্ত্রীকে দিয়ে বলল, কাউন্ট দেম, এগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা মানুষ এই সবগুলো দিয়েছে। 12 and a half আনা, 12 এবং একটা হাফ আনা, অর্থাৎ 12.5 আনা।
সি সেড, সে বললো, অর্থাৎ 12.5 আনা পয়সা সেই লোকটা স্ট্রেঞ্জার দিয়ে গিয়েছিল, কাউন্টিং, গুনে গুনে, অর্থাৎ তিনি, অর্থাৎ তার স্ত্রী গুনে গুনে বললো যে 12.5 আনা। সি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দিত হলো, মানে খুশি হলো। আই ক্যান বাই, আমি কিনতে পারবো, সাম জাগারি, কিছুটা জাগারি কিনতে পারবো, জাগারি মানে হচ্ছে গুড়, অ্যান্ড কোকোনাট এবং নারকেল টুমরো, আগামীকাল, অর্থাৎ তার স্ত্রী হাতে একটু পয়সা দেখিয়ে বলছে যে আগামীকাল তাহলে আমি কিছুটা গুড় এবং নারকেল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, বাচ্চাটা এখন কদিন ধরে আবার মিষ্টি খাবো খাবো করছে কিনা, অর্থাৎ তাদের যে সন্তান রয়েছে, বাচ্চা রয়েছে, সে কয়েকদিন ধরে বায়না ধরেছে সে মিষ্টি খাবে। তো এখানে অ্যাস্ট্রোলজারের স্ত্রী তাহলে পয়সাগুলো দেখে সিদ্ধান্ত নিলেন যে তিনি কিছুটা গুড় এবং নারকেল কিনে মিষ্টি তৈরি করবেন, অর্থাৎ যেটাকে আমরা নারকেলের নাড়ু বলি। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু সুন্দর স্টাফ তৈরি করে দেবো। স্টাফ মানে হচ্ছে খাবারের পদ, অর্থাৎ আমি আমার বাচ্চাটার জন্য কিছু সুন্দর খাবার তৈরি করে দেব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমার সঙ্গে প্রতারণা করেছে। হি প্রমিসড মি এ রুপি, সে বলেছিল সে আমাকে 1 টাকা দেবে। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার সেড, দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললো, অর্থাৎ অ্যাস্ট্রোলজার বলছে যে ওই শুয়োরটা আমার সঙ্গে প্রতারণা করে গেল, সে বলেছিল আমাকে সে 1 টাকা দেবে, অর্থাৎ 16 আনা দেবে। 1 টাকা মানে 16 আনা, কিন্তু কত দিয়েছে? 12 আনা, মানে 12.5 আনা দিয়েছে। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের স্ত্রী অ্যাস্ট্রোলজারের দিকে তাকালেন। ইউ লুক ওরিড, আপনাকে দেখে, সরি তোমাকে দেখে উদ্বিগ্ন মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কি হয়েছে? স্ত্রী জিজ্ঞেস করছে অ্যাস্ট্রোলজারকে যে তোমাকে দেখে আজ খুব ওরিড লাগছে, উদ্বিগ্ন লাগছে, কি হয়েছে? নাথিং, কিছুই না, অর্থাৎ কিছু হয়নি। আফটার ডিনার, ডিনার করার পরে, সিটিং অন দ্য পিয়ল, পিয়লের উপরে বসে বসে, পিয়ল মানে হচ্ছে লো বেঞ্চ, মানে নিচু বেঞ্চ, তো সেই লো বেঞ্চের উপরে বসে বসে ডিনারের পরে, হি টোল্ড হার, সে তাকে বললো, অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বললো, ডু ইউ নো, জানো, এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, আজ আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেছে। আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, অর্থাৎ আমি ভেবেছিলাম যে এত বছর ধরে আমি একটা মানুষের রক্ত হাতে করে নিয়ে যাচ্ছি। মানুষের রক্ত হাতে করে নিয়ে যাওয়া মানে এখানে বোঝাতে চাইছে যে আমি একটা মানুষকে খুন করার অপরাধ নিয়ে মানে বেঁচেছিলাম। এখানে বলছে যে এতকাল ধরে আমি ভেবেছিলাম যে আমি খুন করেছি। দ্যাট ওয়াজ দ্য রিজন, এই কারণেই, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আমি বাড়ি থেকে পালিয়ে আসি। সেটেলড হিয়ার, এখানে বসবাস করতে থাকি। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করি, অর্থাৎ আমি এতদিন ভাবতাম যে আমি একটা খুনি, সেই জন্য আমি সেখান থেকে পালিয়ে আসি, এখানে বসবাস করি এবং তোমাকে বিয়ে করি। হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে, অর্থাৎ যাকে আমি খুন করেছি বলে আমি অপরাধ বোধে বিদ্ধ হচ্ছিলাম, সে বেঁচে আছে। সি গ্যাস্পড, সে হাঁপিয়ে উঠল, অর্থাৎ এখানে অ্যাস্ট্রোলজারের স্ত্রী এই কথাগুলো শুনে যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। ইউ ট্রাইড টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছিলে? ইয়েস, হ্যাঁ। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি একজন বোকা যুবক ছিলাম। সিলি মানে বোকা, ইয়ংস্টার মানে যুবক, যখন আমি একটা বোকা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বেলড, জুয়ে খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন খুব দারুণভাবে ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন এসব ভেবে কি হবে? এখন এসব ভেবে কি হবে? টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, সে বললো, অর্থাৎ অ্যাস্ট্রোলজার বললো, ইয়ার্নিং, হাই তুলে, অ্যাস্ট্রোলজার হাই তুলে বললো যে এসব কথা ভেবে আর কি হবে। অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পিয়ল, এবং সে নিজের শরীরটাকে পিয়লের উপরে ছড়িয়ে দিল, অর্থাৎ সেই বেঞ্চের উপরে সে সাটপাট হয়ে শুয়ে পড়লো।